আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। তো আজকে হচ্ছে মানে কোনো লেসন সেশন কিছু না, আজকে হচ্ছে বিভিন্ন টিপস যেগুলো হচ্ছে আমি দিতে চাচ্ছিলাম আরো আগে, কিন্তু তখন হচ্ছে লাস্ট ক্লাস আমার আমি উপস্থিত ছিলাম না। আর মাঝখানে হচ্ছে অনেক কাজ কাজ এবং এর জন্য হচ্ছে করা হয়নি আর কি। তো আজকে যেটা আমরা করতেছি, আমার কথা তো শোনা যাচ্ছে আশা করি। তো আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আহ, আম, আমি তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি বলবো যেগুলো নর্মালি সাধারণত মানুষ করে আর কি পরীক্ষা মানে প্রিপারেশনের সময়, এবং বিশেষ করে আজকে ফোকাস হবে যে এক্সাম ডেটে আমাদের নাম আমাদের হচ্ছে স্কোরটাকে ম্যাক্সিমাইজ করার জন্য যেটা হয় আর কি। এখন ব্যাপারটা হচ্ছে কি যে জিআরই হচ্ছে কি যে একটা এক্সাম, এবং সব ধরনের এক্সামের নিজস্ব প্যাটার্ন থাকে। তোমরা জিআরই প্যাটার্ন অলরেডি জেনে গেছো। তো ওই প্যাটার্ন গুলাতে কিছু ট্যাকটিক্স থাকে তোমাদেরও নিশ্চয়ই। তোমাদের ভার্সিটির এক্সাম গুলাতে তোমরা জানো 3 ঘন্টার এক্সাম হয়, কোশ্চেন কি ধরনের হয় বা যেটাই হোক না কেন। তো তোমাদেরও নিশ্চয়ই একটা প্যাটার্ন আছে যে আমি এই জিনিসটাকে কিভাবে মানে তার অনেকের প্যাটার্ন থাকতে পারে যে আমি এইভাবে প্রিপারেশন নেই, তাহলে হচ্ছে হয়তো আমার মানে পরীক্ষার হলের ওই 3 ঘন্টাতে আমার পারফরমেন্স বেটার থাকে আর কি। এরকম হয়তো অনেকের প্যাটার্ন থাকতে পারে। তো ঠিক তেমনি জিআরই হচ্ছে গিয়ে যে একটা এক্সাম, এবং টাইম অবশ্যই টাইম রেস্ট্রিক্টেড একটা এক্সাম, যেখানে তোমার কোয়ান্টের 20টা কোশ্চেনের একটা সেকশনকে 35 মিনিটে শেষ করতে হয়, ভার্বালের হচ্ছে যে 30 মিনিটে শেষ করতে হয়। তারপর এক একজনের এক এক ধরনের ক্যাটাগরি থাকে, বা এক একজনের এক এক ধরনের অ্যাবিলিটি থাকে। তো সেই অনুসারে হচ্ছে যে যার যার স্ট্র্যাটেজিটা নিজেকে ক্রিয়েট করতে হবে। আমি একটা জেনারেল বলবো, এই জেনারেলের উপরে তোমরা তোমাদের পার্সোনাল নিজেদের যার যার আন্ডারস্ট্যান্ডিং অনুসারে আহ, এই ইয়াটা বাড়াইতে হবে, মানে এই বানাইতে হবে আর কি, যে আমার কি মানে আমার কি স্ট্র্যাটেজি হতে পারে। তো ইন জেনারেল স্ট্র্যাটেজি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেটা হয় যে দেখা যায় যে আমাদের মোটামুটি কোয়ান্টে প্রবলেম হয় না, মোটামুটি কোয়ান্টে উঠে ফেলা যায়। সো ভার্বালে কিছুটা প্রবলেম হয়। সো ভার্বালে প্রবলেম হইলে সেটাতে পরীক্ষা হলে কিভাবে কি করা যায় সেই জিনিসগুলো নিয়ে বলবো। সো ফার্স্ট আমি, আচ্ছা লেট মি জয়েন, সো ক্যান আই শেয়ার ইউ সাম থিংস। সো তোমাদের অলরেডি তোমাদেরকে শুরুতেই আমরা একদম ক্লাসের শুরুতেই বলছিলাম যে ইয়া করার জন্য কি বলে ইরো ট্র্যাক রাখার জন্য, মনে আছে কি? কেউ কি বলতে পারবা ইরো ট্র্যাক বা ওটা নিয়ে কি বলছিলাম? কেউ বলতে পারবা ইরো ট্র্যাক রাখার নিয়ে কি বলছিলাম? না ভাই, আবার একটু বলেন, আমি ভুলে গেছি। ইরো ট্র্যাকটা হচ্ছে কি এরকম যে বিগ বুক বা যেইগুলা নিয়ে তুমি হচ্ছে যে কাজ করবে না কেন, আহ, ওগুলাতে আমি হচ্ছে আমাকে শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা, তো যেগুলো তুমি হচ্ছে যে শেয়ার করো মানে নিয়ে কাজ করো, কি জানি বলতেছিলাম, হ্যাঁ, যেই ম্যাটেরিয়ালস নিয়ে তুমি যে মানে কাজ করো না কেন, সেই ম্যাটেরিয়ালস গুলা তোমার হচ্ছে ওই ম্যাটেরিয়ালস গুলো থেকে প্র্যাকটিস করার সময় তোমরা যেটা করবা যে আহ, যেই ভুলগুলো হচ্ছে মানে প্র্যাকটিস করার সময়, বিশেষ করে প্রথমবার প্র্যাকটিস করার সময় যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে সেই কোশ্চেন যখন তুমি রিপিট করবা বা রিভিউ, সেই ভুলগুলো রিভিউ করলে হচ্ছে যে তোমার মোটামুটি সবগুলো কভার হয়ে যাবে। কারণ ফার্স্ট টাইমে যেটা প্র্যাকটিস করবা সেটা যখন হচ্ছে কি যে পেরে যাবা, তার মানে হচ্ছে কি যে এটা তোমার
মাঝখানে মনে হয় আমি চলে গেছিলাম আর কি। এখন শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। মাঝখানে চলে গেছিলাম আর কি। আচ্ছা এখন ঠিক হ্যাঁ আছে, ভাই শোনা ওকে। যাচ্ছে। মাঝখানে হ্যাঁ, মাঝখানে চলে গেছিল। সো যেটা বলতেছিলাম যে ইরোড ট্যাগ রাখলে পরবর্তীতে রিভিউ দিতে সুবিধা হয়, এবং আম, পুরোটা বই রিভিউ না দিয়ে প্রথমবারে যে ভুলগুলো হয় সাধারণত সবসময় মানে যেটা প্রথমবার পেরে যাওয়া সেগুলোতে সাধারণত কখনোই ভুল হয় না। তো ওইভাবে হচ্ছে রিভিউতে সময় বাঁচানো যায়। এটা একটা গেল। তারপরে হচ্ছে যে যে কথাগুলো আগেই বলছিলাম, যে আমাদের যে 5টা বই আমরা সাজেস্ট করছি, ইতিহাসের 3টা, ম্যানহাটন 5 পাউন্ড ফর ম্যাথ, আর জিআরবি বুক ফর ভার্বাল, এই এই জিনিসগুলো হচ্ছে আহ 3বার করে রিপিট করতে হবে। কেন 3বার করে রিপিট করতে হবে? সো এটা হচ্ছে কি নাম্বার বাড়ানোর স্ট্র্যাটেজি। ঠিক আছে? মানে ব্যাপারটা কি, তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি একই জিনিস বারবার করতেছি, এবং আসলে এখানে আমি আমাকে জাজ করতে পারতেছি না। আসলে রিপিট করবা জাজ করার জন্য না, রিপিট করবা হচ্ছে কি যে নিজের ওই রিটেনশন, মেমোরি রিটেনশন পাওয়ারটা বাড়ানোর জন্য, যে একটা পার্টিকুলার প্রবলেমকে কিভাবে সলভ করতে হয়, এবং এবং ওই রিপিট করার সময় দেখবা যে একটা পার্টিকুলার প্রবলেম তুমি বারবার ভুল করতেছো। তো তখন তুমি বুঝতে পারবা যে এই প্যাটার্নের ইয়াগুলো, এই প্যাটার্নের প্রবলেম গুলো হচ্ছে কি যে আমাকে সমস্যা করে। তখন তুমি আলাদা করে ওই ধরনের প্যাটার্নের কোশ্চেন গুলোতে তুমি ফোকাস করতে পারবা। ভার্বালের ক্ষেত্রে যদি বলি, যে বারবার রিপিট করলে হয় কি যে তুমি বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার, ওয়ার্ড মনে রাখা বলো, ওয়ার্ডের কনটেক্সট ব্যবহার দেখো, এই জিনিসগুলো মাথার মধ্যে গেঁথে যায়। সো এই কারণে খুব মানে মানে যারা আসলে স্কোর ভালো স্কোর করতে চাও তাদের জন্য মাস্ট যে আমাদেরকে এই জিনিসগুলা 3বার রিপিট করতে হবে মিনিমাম। কারণ রিপিট করলে তখন দেখবো যে এই মানে স্কোর গুলো বাড়বে। আর নিজেকে জাজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট দিতে হবে। মক টেস্টটা হচ্ছে তোমাদের জানো যে আমাদের সবচেয়ে বেস্ট মক টেস্ট হচ্ছে কি যে ইটিএস, পাওয়ার পেপ 1, পাওয়ার পেপ 2, এগুলো অনলাইনে ফ্রিতে পাওয়া যায়। মানে ইটিএস ওয়েবসাইট থেকে যখন তুমি রেজিস্ট্রেশন করবা তখনই তুমি দেখবে যে 2টা অপশন আছে ফ্রিতে নেওয়া, $0। তো ফ্রিতে একদম। তো ওগুলা হচ্ছে গিয়ে যে পাওয়ার পেপ 1, একটু খাতায় লিখে রাখো সবাই, নাহলে হয়তো পরে ভুলে যাবা, মনে থাকবে না জিনিসগুলো। পাওয়ার পেপ 1 যেটা, সেটা সাধারণত সবাই সাজেস্ট করে হচ্ছে তুমি যে যে যখন এক্সাম দিবা, যে ডেটে এক্সাম দিবা তার 1 মাস আগে নেওয়ার জন্য। আর পাওয়ার পেপ 2টাকে সবাই সাজেস্ট করে হচ্ছে 1 সপ্তাহ আগে নেওয়ার জন্য। তাহলে হচ্ছে কি কি তুমি প্রপার নিজেকে জাজ করতে পারবা যে আমার অবস্থান কোথায়, কিরকম আছে, এই আর কি। আর এর বাইরে আরো অনেকগুলো মক টেস্ট আছে, আমি সবগুলোর নাম বলবো না, আমি 4টার নাম বলবো যেগুলো খুব ভালো। যেমন একটা হচ্ছে যে তোমার ক্যাপলান, লিখে রাখো আর কি, যার যার ইয়েটা আছে। কাপলান, কাপলানের পরে হচ্ছে তোমার, আচ্ছা আমি লিখে দিই এখানে। আচ্ছা, কাপলান আছে একটা। কাপলানের 5-6টা আছে, কিন্তু একটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রি মক টেস্ট। আচ্ছা, কাপলান, তারপরে ম্যানহাটন একটা ফ্রি আছে। তারপর হচ্ছে প্রিন্সটন একটা আছে। আরেকটা আছে ম্যাকগ্রু হিল। এই 4টা হচ্ছে গিয়ে যে ইটিএস এর ওই দুটোর বাদে হচ্ছে গিয়ে যে মোটামুটি মানের টেস্ট আর কি, প্র্যাকটিস মক টেস্ট। আচ্ছা, আর তারপরে হচ্ছে এছাড়াও আছে হচ্ছে যে তোমরা যদি ম্যাগুসের কিনো, এটা কি বলে, অ্যাকাউন্ট কিনো, তাহলে তোমরা জানো বা দেখছো হচ্ছে গিয়ে ম্যাগুসের ওখান থেকে তোমার আহ উম, করে করা যায়, এটা কি বলে, উম, কি বলে এটাকে, হচ্ছে ওইটাকেও মক টেস্টের, ওখানেও মক টেস্ট আছে, বা ওখানে নিজের মতো করে মক টেস্ট বানায় বানায় দেওয়া যায়, যাতে হচ্ছে কি যে মানে ওই সময়টাকে কাউন্ট করে। ঠিক আছে? আর আচ্ছা, ম্যাগুস নিয়ে আমি একটু বলবো একটু পরেই। তো ওখানেও তুমি হচ্ছে কি যে 5-6টা ফ্রিতে মক টেস্ট দিতে পারবা। আচ্ছা, তো ম্যাগুস নিয়ে আরেকটু যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে যারা জিআরই দিবা, যখনই জিআরই দিবা, একটা জিনিস মাথায় রেখো যে যদি অ্যাফোর্ড করতে পারো, যদি অ্যাফোর্ড করতে পারো ম্যাগুস অবশ্যই কিনবা। এবং অবশ্যই এটাকে কি বলে, একা কিনবা। মানে যদি অ্যাফোর্ড করতে পারো, টাকা বাঁচানোর লোভ করতে যেও না,
কারণ ওই টাকা যতটুকু বাঁচবে তার থেকে তোমার হচ্ছে কি যে লস, মানে তুমি এক ভালো জিনিস মিস করবার, যেখানে তোমার স্কোরটা বাড়ার অপরচুনিটি ছিল, ঠিক আছে। তো ধরো হচ্ছে কি যে তুমি 10-12 হাজার টাকা খরচ করে তোমার মানে তুমি 315 পাচ্ছ, ফর এক্সাম্পল ধরো তুমি 315 পাচ্ছ, সেখানে 10-12 হাজার টাকা খরচ করে তোমার 320 শেষ করে আসছে। দ্যাটস এ হিউজ অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে কি যে তোমার পরবর্তীতে ভালো একটা স্কুলে ভালো ফিচারের জন্য হচ্ছে কি যে বেটারমেন্ট হবে। সো ম্যাগুস ইজ নট মি, মানে মানে আমি ম্যাগুসের সাথে আমার কোনো কানেকশন নাই, কারোই কোনো বাংলাদেশের কারোর কোনো কানেকশন নাই। সো এটা আমি পার্সোনালি ইউজ করতে আমি বেনিফিট দেখছি সেই কারণে, কারণ এখানে প্র্যাকটিস করতে পারলে তুমি ওদের 1200-র উপরে যে কোশ্চেন গুলো আছে প্রত্যেকটাকে তুমি টাইম ধরে ধরে হচ্ছে যে প্র্যাকটিস করতে পারবে, মানে তুমি প্র্যাকটিস করার সময় ওরা অটো টাইমিং করে। তো তুমি দেখতে পারতেছো যে কোন ধরনের কোশ্চেনে কত টাইমিং মানে হচ্ছে এটা কি বলে কত টাইমিং ইয়া এটা কি বলে তোমার কত সময় লাগতেছে কোন ধরনের কোশ্চেনে, তোমার টাইমিংটা ঠিক আছে কিনা, তোমার টাইমিং ইমপ্রুভমেন্ট, বিশেষ করে ভার্বালের ক্ষেত্রে টাইমিংটা খুব বেশি দেখা দরকার হয়। তো এখানে আমার ইমপ্রুভমেন্টটা হচ্ছে কেমন সেই জিনিসটা দেখতে হেল্প করে। আর ওদের তো হচ্ছে এক্সট্রা ম্যাটেরিয়ালস আছে, এই যে 1200টা কোশ্চেন যে ম্যাটেরিয়ালস, সেটা তো হচ্ছে আমরা যে 5টা বই বলতেছি 5টা বইয়ের বাইরে, তো ওগুলো মোটামুটি ভালো মানের ম্যাটেরিয়ালস, তো সেগুলো পাচ্ছ। আর একবার একবার হচ্ছে কি যে কেনার আগে একবার ওয়েবসাইটে, ওদের ওয়েবসাইটে যে ফ্রি ট্রায়াল দিতে পারবো, যে 40-50টার মতো কোশ্চেন, ওদের 1200টার মধ্যে 40-50টার মতো কোশ্চেন তুমি কোনো কিছু না কিনে জাস্ট একটা ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলে তুমি এটা করতে পারবা। ওদের কয়েকটা ভিডিও লেসন্স বা এই জিনিসগুলো দেখতে পারবা, এবং ওদের প্রত্যেকটা কোশ্চেনের যে ভিডিও এক্সপ্লেনেশন আছে, রিটেন এক্সপ্লেনেশন আছে, এই জিনিসগুলো দেখতে পারবা। দেখে তাহলে তুমি বুঝতে পারবা যে এই জিনিসটা তোমাদের জন্য কাজে লাগে কিনা, ঠিক আছে। সো এই 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 মানে যদি এফোর্ড করতে পারো তাহলে কেউ হচ্ছে কি যে কোনো ইয়া করলে, এটা কি জানি বলে, যদি এফোর্ড করতে পারো তাহলে টাকা সেভ করার চিন্তা করে কখনোই হচ্ছে কি যে মানে ফ্রিতে, এটা ফ্রিতে ইউজ করতে পারা যায়। তোমরাও হয়তো অনেকেই জানো বা জানো না, যেটা আমি কখনো শেয়ার করি না ইথিক্যাল ব্যাক ইয়ার থেকে, গ্রাউন্ড পয়েন্ট থেকে, যে ফ্রি এই কোশ্চেন গুলা হচ্ছে যে একটু কষ্ট করলে ম্যানেজ করা যায়, অথবা কেএমএফ নামে একটা ওয়েবসাইট আছে, চাইনিজ ওয়েবসাইট, ওখানে সবগুলো পাওয়া যায়। বাট ওগুলা করলে অ্যাকচুয়ালি লাভ হয় না, কারণ কাহিনী কি যে মানে তুমি চাচ্ছ যে কোশ্চেন, ওদের কোশ্চেন গুলো তুমি পাচ্ছ, কিন্তু আসলে এক্সট্রা কোশ্চেন খুঁজে লাভ নেই, কারণ তোমাকে অলরেডি যে 5টা বই বলছে এই 5টা বই তুমি 3বার রিপিট দিলেই তোমার হচ্ছে কি যে এনাফ হয়ে যাচ্ছে। তুমি অন্য জায়গা থেকে আরো কোশ্চেন খুঁজে খুঁজে ওগুলা প্র্যাকটিস করার মধ্যে আলাদা কোনো মাহাত্ম্য নাই। রাদার দেন তুমি ম্যাগুসে ওটা করলে যেটা করতে পারবা, যে ওদের কোশ্চেন ব্যাংকটা তুমি তখনই কাজে লাগাতে পারবা যখন হচ্ছে গিয়ে যে ওদের ওয়েবসাইট থেকে ইউজ করতে পারবা, কারণ ওই যে টাইমিং গুলা দেখতে পারবা, তোমার ইমপ্রুভমেন্ট গুলা কোন ধরনের কোন টপিকস এর কোশ্চেন গুলাতে ওরা ইন ডিটেলস এ তোমাকে হচ্ছে কি যে এটা কি বলে অ্যানালাইসিসটা দেয়। মানে তুমি ধরো হচ্ছে কি যে 300-400টা প্র্যাকটিস করে ফেলছো বা 1000টা প্র্যাকটিস করে ফেলছো কোশ্চেন, তখন হচ্ছে কি যে তোমাকে একটা অ্যানালাইসিস দিবে যে এই টাইপের কোশ্চেনে তোমার তোমার প্রজেক্টের জেরিয়া স্কোর এত হইতে পারে, তোমার এই টাইপের কোশ্চেনে তুমি প্রবলেম হচ্ছে, এই ডিটেলস চিত্রগুলো তুমি দেখতে পারবা। সো এই জিনিসটার জন্যই ম্যাগুসটা এত বেশি পপুলার রাদার দেন তোমার হচ্ছে যে কোশ্চেন ব্যাংকের কারণে। ওদের কোশ্চেন ব্যাংক দেখে লাভ নেই, রাদার দেন কারণ হচ্ছে কি যে ওইটা ইটিএস এর কোশ্চেন, তো ওই কোশ্চেন জোগাড় করার জন্য ওইটা করে লাগার কোনো মানে হয় না। তার থেকে বেটার যে 5টা বই বলছো, ওই 5টা বই হচ্ছে গিয়ে যে বারবার রিপিট করে শেষ করলে বেটার, ঠিক আছে। আর পরে যদি ওকে ফাইন, কারণ দুইজন তিনজন যদি কি মিলে কিনো, তাহলে যে প্রবলেমটা হবে যে তোমার ওই যে অ্যানালাইসিস গুলো ওইটা অ্যাকুরেট হবে না, কারণ তোমার ওর দুজনই তুমি একসাথে প্র্যাকটিস করতেছো, ওরা তো দুজনকে আলাদাভাবে কাউন্ট করতেছে না। তারপর হচ্ছে গিয়ে যে তুমি কোন কোশ্চেন গুলা প্র্যাকটিস করছো আর কোনটা করো না, এটা ট্র্যাক রাখা সম্ভব হবে না। কারণ কি তুমি এক টাইপের কোশ্চেন গুলো প্র্যাকটিস করছো, আরেকজন এক টাইপের কোশ্চেন প্র্যাকটিস করছো, ও তো দেখতেছে যে তুমি এই একজনই সবগুলো প্র্যাকটিস করতেছো, ওরা তো কাউন্ট করবে এইভাবে। সো কোনটা প্র্যাকটিস করছো কোনটা প্র্যাকটিস করো না, এটার মধ্যে অজবর লাগে যাবে। সো আনলেস তোমার মানে হচ্ছে যে টাকা পয়সার প্রবলেম আছে, এটা ছাড়া হচ্ছে কি যে আমার মনে হয় না এটা করার আছে। যাই হোক, আজ এটাকে আমি হচ্ছে যে ম্যাগুসে অনেকগুলা প্রমোশন করে দিছি। সো আমার যেটা কথা ছিল, মেইন যে কথা বলার জন্য চাচ্ছিলাম যে মক টেস্ট, যে লাস্ট 1 মাসে তোমরা খালি মক টেস্টের উপরেই থাকবা, যে খালি মক টেস্ট দিবা এবং হচ্ছে গিয়ে যে ওইটা সলিউশন করবা, কোথায় প্রবলেম ছিল সেটা ইয়ে করবা। সো যদি ম্যাগুস কিনো তাহলে তো মক টেস্ট গুলো দিতে পারবা, কেএমএফ থেকেও অনেক মক টেস্ট দেওয়া যায়।
কেএমএফ থেকে প্র্যাকটিস করার সময় অথবা যে কোনো জায়গা থেকে কোশ্চেন প্র্যাকটিস করার সময় একটু হুঁশিয়ার থাকবা, এটা অনেকে ভুল করে। এই রিসেন্টলি একজনের সাথে আমার কথা হয়েছে জাহাঙ্গীরনগরে, ও কেএমএফ থেকে মানে হচ্ছে কি ও বলতেছে গরিবের ম্যাগুচি ইউজ করে ওর কি সমস্যা হয়েছে সেটা বলতেছিল আর কি। তো ও বলতেছিল যে ওখানে কেএমএফ টা ইউজ করে হয়েছে কি যে কেএমএফ এ সবকিছুই আছে। তো ওই যে পাওয়ার পয়েন্টের যে মক টেস্টের যে কোশ্চেন গুলা তোমার ক্যাপলান ম্যাথড এইসব মক টেস্টের যে কোশ্চেন গুলা ওই কোশ্চেন গুলো ওখানে আছে। সো হয় কি তুমি যখন আগে প্র্যাকটিস করে ফেলবা ওগুলা, তখন তুমি হচ্ছে কি মক টেস্ট দিয়ে কোনো ফায়দা নাই, কারণ তখন তুমি অনেক কোশ্চেন গুলো আগে থেকেই জানো। সো ওগুলো অ্যান্সার করলে তো তোমার কোনো লাভই হলো না। তোমার এমন কোশ্চেন সেট নিয়ে মক টেস্ট দিতে হবে যেটা তুমি কখনো আগে ফেস করো নাই, মানে হুবহু সেই কোশ্চেন গুলো। ঠিক আছে, ওই তাইলেই হচ্ছে কি তুমি প্রপারলি জাজ করতে পারবা যে তোমার স্কোর কত আসবে। আদারওয়াইজ হচ্ছে কি যে প্রবলেম গুলো হয়, তো কেএমএফ থেকে হোক আর যেখান থেকে হোক কোশ্চেন গুলো প্র্যাকটিস করার সময় দেখবা যে এটা কি কোনো মক টেস্টের থেকে আসছে কিনা, বিশেষ করে ইটিএস পাওয়ার পেপার কোনো কোশ্চেন কিনা, তাহলে হচ্ছে কি ওটা ডাইরেক্ট এসকেপ করবা, না হলে প্রবলেম হবে। তো আমি যে মূল পয়েন্টে কথা বলতেছিলাম, মক টেস্ট প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো আমি যেটা করছি, আমি এই 4টা মক টেস্ট দিছি, এই 4টা মক টেস্ট দিছি, প্লাস ম্যাগুসের অ্যাকাউন্ট আমি কিনছিলাম নিজের একটাই। তো ওদের ওখানে হচ্ছে কি যে আমি প্রতিদিন ওভাবে নিজের মতো করে বানায় মক টেস্ট দিতাম, যেটা তোমরা এই কয়দিন ইউজ করলে বুঝবে যে ওখানে নিজের মতো বানায় মক টেস্ট কিভাবে দেওয়া যায়। সো ওভাবে দিয়ে দিয়ে আমি লাস্ট এক মাস আমি জাস্ট এটাই করছি। সো লাস্ট এক মাস আমি এটা করার কারণে যেটা হয়েছে, আহ এটা আমি যখন প্রথম যে এক্সামটা দিয়েছিলাম সেটার কথা বলতেছি, 2018-তে। তো তাতে কি হয়েছে দেখো, যে তাতে মানে তাতে যেটা হয়েছে সেটা হচ্ছে সেটার ফলাফলটাই হচ্ছে কি যে আমি তোমাদেরকে ওই ইয়াতে এটা কি বলে, আজব এটাই বলছি। হ্যাঁ, আচ্ছা। তো ওইটা করেই হচ্ছে কি যে আমি এই জিনিসটা হচ্ছে কি যে বের করতে পারছি। এই জিনিসটা কি, এই জিনিস হচ্ছে কি যে চেক, আমার ইয়ার চেক লিস্ট। আমি উম, যে প্র্যাকটিস গুলো যখন মক টেস্ট গুলো দিছিলাম, তখন ওই মক টেস্ট গুলো দেওয়ার সময় আমি দেখছি যে আমার আসলে প্যাটার্নটা কি। এক এক হচ্ছে গিয়ে যে বুঝা যে জিআরই এক্সাম ওর প্যাটার্নটা কি, ওরা কি ধরনের কোশ্চেন করে এবং কি ধরনের ট্র্যাপে ফেলে। কি ধরনের ট্র্যাপে ফেলে তোমরা থ্রু আউট দ্য কোর্সে জানছো। যেমন ধরো হচ্ছে কি যে ওরা যারা হচ্ছে কি যে ম্যাথের কোশ্চেন গুলা বেশি কাউন্ট করে বা বেশি ক্যালকুলেটর ইউজ করে করতে যায়, তাদের জন্য হচ্ছে কি সময় নষ্ট হয়, কারণ ওদের কোশ্চেন গুলো ওরকম, ওদের প্রত্যেকটা কোশ্চেনই ম্যাথের কোশ্চেন গুলো খুব শর্টকাটে করা যায়। বা তো ভার্বালে দেখা যাচ্ছে যে কোশ্চেনের যে অ্যান্সারের অপশন থাকে সেগুলোর মধ্যে ট্র্যাপ অ্যান্সার থাকে, সেগুলো নিয়ে তোমাদেরকে আমি দেখাইছি। সো ওই জিনিসগুলা হচ্ছে যে জিআরই কোশ্চেন প্যাটার্ন কি সেই অবস্থার সাথে রিলেট। তো এইভাবে মক টেস্ট গুলো দিলে তুমি হচ্ছে কি যে ওইটার সাথে আরো আম, অভ্যস্ত হবা, বুঝতে পারবা নিজের কোথায় ল্যাকিং আছে এবং নিজের কিভাবে যাওয়া উচিত সেটা হচ্ছে কি যে বুঝতে পারবা। তো এবং সাথে সাথে হচ্ছে কি যে নিজেরও একটা ট্র্যাক রাখতে হবে নিজের ভুলগুলা, যে কোন ধরনের ভুলগুলো আমি একটু বেশি করি বা কোন ধরনের জিনিসগুলোতে একটু খেয়াল রাখা উচিত। দেখা যায় কি যে তোমরাও নিশ্চয়ই প্র্যাকটিস করার সময় দেখছো যে খুব ইজি কোশ্চেন কিন্তু তোমরা হচ্ছে সামহাও পারো না। তো কেন এই কোশ্চেন গুলো পারতেছো না, যে দেখা যাচ্ছে যে যেই পারা কোশ্চেন গুলো যখন পারবা না তখন ওইটার কারণে যখন জেরি স্কোরটা কম থাকবে, তখন সবসময় আফসোস লাগে যে ইস, আমি তো আরো ভালো পারার আমার সম্ভাবনা ছিল কিন্তু আমি আসলে পারলাম না। তো ওই জিনিসগুলোকে কভার করার জন্য পরীক্ষার হলে যাতে তুমি তোমার বেস্ট দিতে পারো, সেটার জন্য হচ্ছে গিয়ে যে আগের মক টেস্ট গুলো দিয়ে দিয়ে প্রথম লাস্ট এক মাসে মিনিমাম 10টা মক টেস্ট দিবা, পারলে আরো বেশি দিবা, 15-20টা যদি পারো। তো এই মক টেস্ট গুলো দিলে তখন হচ্ছে গিয়ে যে এই জিনিসগুলো ধরতে পারবা আর কি। সো আমি যে কোয়ান্টের চেকলিস্ট বা ভার্বালের চেকলিস্টটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমার পার্সোনাল, যেটা আমি ফিল করছি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়, মাঝে মাঝে তোমাদের সাথে মিলে যাবে। বাট আমার ক্ষেত্রে আমি দেখছি যে আমার যে প্রবলেম গুলো হইতো সেই সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে আমি তোমাদেরকে এখন এই চেক লিস্টটা ডিটেলসটা বলবো। তো সেটা সেই ডিটেলসে যাওয়ার আগে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা এতক্ষণ যেটা বলছি সেটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বলো। ওকে, সো ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই। তো আসো, ঠিক আছে, যে আমি চেক লিস্টে কি দেখাইছি কোয়ান্টের কোয়ান্টিটিভ কোশ্চেন গুলোর ক্ষেত্রে। আমি যে আমার যেটা প্রবলেম হতো যে আমি খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি, ঠিক আছে, এবং আমার যেটা সমস্যা হইতো সেটা হচ্ছে যে আমি কোশ্চেন অর্ধেক পড়লে বুঝতে পারতাম যে কোশ্চেন আসলে কোন দিকে যাচ্ছে এবং কি অ্যান্সার করতে মানে কি
কি ওরা কোশ্চেন করতে চায়। তো যেহেতু আমার ম্যাথ একটু ইয়াটা অ্যাবিলিটিটা বা অ্যাডাপটিভ ক্ষমতাটা একটু বেশি আছে বা ছিল, তো তখন সেই জন্য ওই জিনিসটা আমি বুঝতে পারতাম। সো আমার হয়তো কি যে আমি খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করতাম, এবং ওই লাস্টে ওরা হচ্ছে কি কিছু ট্র্যাপ অ্যান্সার রেখে দিত, যে ধরো একটা আমি মনে করতেছি একটা জিনিস, কিন্তু ওই ওই জিনিসটা না চেয়ে ওইটার বিপরীতটা চাইলো। যেমন ধরো হচ্ছে ফর এক্সাম্পল যে আহ, দুইবার টস, একটা কয়েন দুইবার টস করলে দুইবারই হেড পড়ার সম্ভাবনা কত, ঠিক আছে? এটা হচ্ছে কি যে সম্ভাবনা কত, এটার কমপ্লিমেন্ট। এটা আমি পড়তে পড়তে ভাবতেছি কি যে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, হয়তো খুব আইডিয়াল এক্সাম্পল হচ্ছে না। মানে একটা কয়েন দুইবার ফ্লিপ করলে দুইবারই হেড করার সম্ভাবনা কত, আমি ভাবতেছি কোশ্চেনটা এটা। বাট ওরা হচ্ছে কি লাস্টে একটা যে ওয়ার্ড অ্যাড করে দিছে সেটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি, মানে এটার কমপ্লিমেন্টারি। তার মানে হচ্ছে কি দুইবার হেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.25, এটা কমপ্লিমেন্টারি মানে হচ্ছে যে 0.75, মানে দুইবার হেড না হওয়ার সম্ভাবনা। সো এটা উল্টাটা। সো আমি হচ্ছে যে দেখা যায় কি যে কোশ্চেন গুলো না খেয়াল করে না পড়ার কারণে দেখা যায় হচ্ছে যে আমি দ্রুত কোশ্চেন গুলো পড়ার কারণে দেখি যে আমি এই মানে ওই সার্টেল ওদের যে ইয়াটা ওইটা ইয়া করি। তো ওইটা করার কারণে দেখা যাচ্ছে কি আমি ম্যাথটাও বুঝছি, আমি প্রপারলি ম্যাথটাও করতে পারছি, আমার অ্যান্সারও রাইট, কিন্তু ওদের ওই ওরা কোনটা কোশ্চেনে চাইছে সেটা না করে আমি ভুলে ইয়া দিয়ে দিছি। ঠিক আছে, যেমন আরেকটা ভালো এক্সাম্পল, এটা এটা একটা ভালো এক্সাম্পল, সেটা হচ্ছে কি যে একটা ক্লাসে ছেলে এবং মেয়ের অনুপাতটা কত, বয়েজ ছেলের অনুসারে মেয়ের অনুপাত কত। ঠিক আছে, তাহলে এখানে আমার কি ছেলে ইস টু মেয়ে এভাবে হবে। কিন্তু ধরো হচ্ছে কি যে দ্রুত করতে যেয়ে কি আমি করছি কি, আমি ভাবছি মেয়ে আগে ছেলে পরে। তো আমি মেয়ে ধরো হচ্ছে গিয়ে ছেলে 70 জন, মেয়ে 30 জন ক্লাসে, সো 7:3 হবে। বাট আমি ভুলে 3:7 দিছি, যে মেয়েকে আগে বসেছি ছেলেকে আগে পড়েছে, কারণ ওইটা আমি কোশ্চেন ক্লিয়ারলি না পড়ার কারণে দেখা যাচ্ছে যে ওরা কোনটা চাইছে স্পেসিফিকলি সেটা মানে হচ্ছে যে আমি করতে আমি ভুল করছি। তো এটার কারণে হচ্ছে এই প্রবলেম গুলো আমার হইতো। তো এটা তোমাদেরও হয়তো অনেকের প্রবলেম হতে পারে যে কোশ্চেন কেয়ারফুলি না পড়ার কারণে। তো সেকেন্ডটাও হচ্ছে গিয়ে যে সেকেন্ডটাও হচ্ছে সেটার সাথে রিলেটেড, যে আমি যেটা করতাম, তো এটা আমার স্বভাবগত প্রবলেম ছিল। তো আমি সেটা যেটা করতাম যে আমি যখন একটা কোশ্চেন পড়ে ক্যালকুলেশন করে এটার অ্যান্সার বের করে ফেলছি, তখন আমি করতাম কি ওই কোশ্চেনটা শেষে আবার পড়তাম যে ওরা এক্স্যাক্টলি কি চাইছে, মানে আমাকে 3:7 চাইছে নাকি 7:3 চাইছে, মানে ছেলে ইস টু মেয়ে চাইছে না মেয়ে ইস টু ছেলে চাইছে। ওই জিনিসটা হচ্ছে খেয়াল করার জন্য আমি একটা জিনিস বানাচ্ছিলাম যে না আমি মানে অ্যান্সারটা বের করার পরে আমি আরেকবার লাস্ট একবার চেক করবো, যে কোশ্চেনের শেষে আমি চেক করবো যে ওরা অ্যাকচুয়ালি কি চাইছে, ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হয়তো তোমাদেরকে বলছিলাম, যে হইতে পারে যে তুমি একটা মানে ম্যাথের অথবা ভার্বালের ক্ষেত্রে একই জিনিস এই একই এই জিনিসটা আসলে খাটে, যে কোনো কোশ্চেন যদি মনে হয় যে খুবই কনভলিউটেড খুবই কমপ্লিকেটেড এবং মনে হচ্ছে যে এটা ক্যালকুলেশন করতে বা বের করতে অনেক সময় লাগবে, বা তুমি কিছু বা অথবা ধরো তুমি 1 মিনিটের মতো সময় দিছো কিন্তু স্টিল এটা তুমি এখনো বুঝতে পারছো, ফুল ক্লিয়ার আদা করতে পারতেছো না, ঠিক আছে? বা তোমার সন্দেহ হচ্ছে যে আমি যেটা করছি সেটা কি রাইট কি রং, এই জিনিসটা করা যাবে না। ঠিক আছে, কারণ এইভাবে করে সময়টা কিল করা যাবে না, কারণ টাইম ইজ লিমিটেড। তুমি যদি সবগুলা শেষ করে সময় বাঁচে তোমার, তুমি আবার এসে এই জিনিসটাতে সময় দিবা বা এটাতে ভাববার জন্য সময় দিবা, কিন্তু ওইটাতে হচ্ছে কি যে সময় নষ্ট করে তুমি আরো মানে লাস্টে দেখবে যে তুমি 3টা কোশ্চেন টাচই করতে পারো না। ঠিক আছে, দেখ এটা হয়তো রাইট হবে অথবা রাইটই হলো না সময় নষ্ট করার পরেও, কিন্তু তোমার হচ্ছে গিয়ে অন্যদিকে লস হয়ে গেল। তো যেটা হবে, কোনো জিনিস যদি কনভলিউটেড মনে হয় তাহলে অবশ্যই ফার্স্ট টাইম এটাকে স্কিপ করবা, স্কিপ করে আবার হচ্ছে গিয়ে যে পরে সবকিছু শেষ হলে আবার ব্যাক কোশ্চেনটা ব্যাক করবা। এই সেম অ্যাডভাইসটা আরেক টাইপের জিনিসের জন্য হবে, যে তুমি অ্যান্সার বের করছো বাট তুমি আসলে কনফিউজ যে এইটা কি কোশ্চেনটা কি রাইট হইলো কি হইলো না, আই এম নট শিওর। ঠিক আছে, বা আমি আরেকবার ক্যালকুলেট করে দেখি তো আমি ডাবল শিওর হই। এই ডাবল শিওর হওয়ার জন্য সবে নষ্ট করা যাবে না। ফার্স্ট টাইমে তুমি সবগুলো অ্যান্সার করে যাবা, এবং যে কোশ্চেন গুলোতে তোমার প্রবলেম মানে মনে হবে যে তুমি অ্যান্সার যেই কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারো নাই, অথবা তুমি স্কিপ করে গেছো কনভলিউটেড হওয়ার কারণে, অথবা তোমার কাছে মনে হচ্ছে যে এটাতে একটু সন্দেহ আছে, সেক্ষেত্রে তুমি মার্ক করে যাবে, এটা মার্ক করা যায়। ঠিক আছে, ওইটা মার্ক করার অপশন থাকে স্ক্রিনে, অথবা তুমি তোমার যেই নোটটা দিছে সেই নোটটাই তুমি হচ্ছে গিয়ে যে লিখে নিলা, তাহলে হচ্ছে ওখানে তুমি ওই প্রবলেম গুলো দেখে নিতে পারবা। তাহলে ওই এইভাবে করে হচ্ছে তুমি আহ প্রথমবার হচ্ছে গিয়ে যে খুব দ্রুত শেষ করার চেষ্টা করবা।
সেকেন্ড বারে এসে তারপর তোমার যেগুলোতে প্রবলেম হয়েছে সেগুলোতে তুমি করলা, তাহলে হবে কি যে সেকেন্ড বারে এসে ধরো হচ্ছে যে তোমার 5টাতে প্রবলেম ছিল কিন্তু 2টাতে একটু টাইম ছিল, বাট স্টিল ইউ নো যে তুমি সবগুলো অ্যান্সার করে গেছো, ঠিক আছে। আচ্ছা, যেগুলোতে কনফিউশন ছিল সেগুলো তো হইতেও পারে নাও হইতে পারে, এই অবস্থায় আছে তো 50-50 চান্স অথবা 80-20 চান্স, নো প্রবলেম, ইজ বেটার দেন যে তুমি 3টা কোশ্চেন টাচই করতে পারো। তো অলওয়েজ হচ্ছে গিয়ে যে প্রথম রাউন্ডে খুব দ্রুত শেষ করবা। আমি যেটা করতাম, আমি প্রথম রাউন্ডে খুব দ্রুত শেষ করতাম। সেকেন্ড রাউন্ডে হচ্ছে কি যে আমি যেটা করতাম, যেটা আমি ক্যালকুলেশন করতেই পারি নাই বা আমি দেখছি যে অনেক সময় খাবে এই কারণে এটা ক্যালকুলেশন করতে যাই নাই, সেগুলোকে আগে সলভ করতাম। থার্ড রাউন্ডে হচ্ছে গিয়ে আমি যেগুলাতে প্রবলেম ছিল, মানে প্রবলেম না সরি, যেগুলাতে আমি অ্যান্সার করতে পারছি বাট আমার সন্দেহ ছিল, সেগুলোতে আমি টাচ করতাম। তো আমি 3টা রাউন্ড বানিয়ে নিয়েছিলাম আমার জন্য। তো তোমরা তোমাদের মতো করে হচ্ছে যে করবা। আচ্ছা, আরেকটা হয় কি যে 4 নাম্বারটা আমরা দেখি যে এই অনেক সময় আমরা তাড়াহুড়ো করে অ্যান্সার, অনেক সময় কি সবসময় আমরা তাড়াহুড়ো, এবং এই প্রবলেমটা আমি দেখছি মোস্ট, আমি একজনও পাইনি যে এই প্রবলেমটা হয় নাই, যে হয় কি তাড়াহুড়ো করে অ্যান্সার করতে গেলে আমরা করে কি যে আমরা -5, ধরো হচ্ছে কি যে আমরা তো জানি 6 5 থেকে বড়, ঠিক আছে, কিন্তু মাইনাস হলে তো সেটার উল্টাটা হয়ে যাবে। কিন্তু তাড়াহুড়া করার সময় খেয়াল করা যায় যে আমরা এটা জিনিসটা খেয়াল করি না। তো এই খেয়ালগুলো না করার কারণে দেখা যায় কোয়ান্টিটিভ কম্পারিজন কোশ্চেন অনেক সময় হচ্ছে কি যে এইগুলো করে ফেলি, যে মাইনাসের কারণে, যে মাইনাসটা খেয়াল করার না কারণে। সো আমার বিশেষ করে আমার অনেকগুলো প্রবলেম হচ্ছে, দেখা যায় যে প্রত্যেকটা সেটে আমার একটা দুটো এরকম ভুল হতো, মাইনাসটাকে খেয়াল না করার কারণে। সো ওইটাকে আমি আলাদাভাবে লিখে রাখছিলাম, ঠিক আছে। 5 নাম্বারটা তো আমি একটু পরে আসতেছি। 8 নাম্বার, এরপরে 8 নাম্বারটাতে যাই, 4-এর পরে 8 নাম্বারটাতে যাই, কারণ এটা রিলেটেড। আরেকটা জিনিস আছে হচ্ছে কি যে যখন তুমি কোয়ান্টিটিভ কম্পারিজন করবা, তখন তো তুমি হচ্ছে দুইটা ভ্যালুকে, কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি কে হচ্ছে কিন্তু ক্যালকুলেশন করতেছো বা মানে তুলনা করতেছো। তখন হচ্ছে কি যে ধরো হচ্ছে যে তোমার এক্স এর মান আসলো, ঠিক আছে, ধরো হচ্ছে কি যে এক্স ইকুয়াল টু সামথিং হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। এখন তোমার কোয়ান্টিটি এ হচ্ছে 1, কোয়ান্টিটি বি হচ্ছে কি ধরো 2। এখন বা কোয়ান্টিটি এ হচ্ছে কি যে ধরো ফর এক্সাম্পল 2x ইন্টু 3/2/2, ঠিক আছে, এটা। আর কোয়ান্টিটি বি হচ্ছে কিন্তু 2। এখন তুমি কি করবা? এখন এখন তোমার যেটা করা উচিত যে এক্স এর জায়গায় তোমার এই অ্যাটলিস্ট এই 5 ধরনের নাম্বার বসাইতে হবে তোমাকে ট্যাম শিওর হওয়ার জন্য। প্রথমে 0 দিয়ে যাও, ঠিক আছে। প্রথমে এক্স এর মান 0 দিয়ে যাও, দেখো হচ্ছে কি যে কোয়ান্টিটি এ বড় হয় না বি বড় হয়। তারপরে 1 - 1, কারণ এই 3টা ক্যালকুলেশন করাটা খুব সহজ, খুব দ্রুত ক্যালকুলেশন করা যায়। সো এই 3টা দিয়ে ক্যালকুলেশন করার পরে তুমি যদি দেখো যে এক সময় কোয়ান্টিটি এ বড় হচ্ছে, এক সময় কোয়ান্টিটি বি বড় হচ্ছে, তাহলে তো তুমি খুব ইজিলি 4 নাম্বার অপশনটা তুমি চুজ করতে পারতেছো। 4 নাম্বারের অপশনটা হচ্ছে কি, মনে আছে কিনা তোমাদের, যে কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি কোনটা বড়, এটা যে ইনফরমেশন দেওয়া আছে সেটা দিয়ে 100% শিওর হয়ে বলা যাচ্ছে না। সো তুমি যদি দেখো যে এক এক সময় 0 1 - 1 দিয়ে ট্রাই করার পরে এক এক সময় এক একটা অ্যান্সার আসতেছে, তখন হচ্ছে কি যে তুমি চেষ্টা করবা যে তখন তো তুমি ইজিলি বি অ্যান্সার করে ফেললা। কিন্তু তারপরে যদি না আসে তাহলে তুমি হচ্ছে কি যে এটাকে রেখে দিবা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের জন্য। সেকেন্ড বা থার্ড রাউন্ডে এসে তুমি দেখবা যে 0.5 মানে হাফ মাইনাস হাফ, এটা বসে কি হয়, ঠিক আছে। এটা এটা বসে দেখবা যে এটা কি বলে যে অ্যান্সার গুলো তুমি শিওর হয়ে নিলা যে আমি যেটা পাইছি সেটাই হচ্ছে কিনা। মাঝে মাঝে দেখা যায় কি যে মনে হচ্ছে এক্স, এক্স কে যদি আমি করি, এটা কি জানি অ্যাবসলিউট মানে আসি, তাহলে এটা 0 থেকে বড় বা অলওয়েজ 0। ধরো আমি আগে থেকে বলে দিলাম এক্স 0 থেকে বড়, তারপর আমি কোয়ান্টিটি এ বললাম হচ্ছে কি এক্স এর অ্যাবসলিউট মান, বি এর বললাম হচ্ছে কি 0। তাহলে তুমি যদি এক্স এর মান 0 1 - 1 নাও, অলওয়েজ এটা 0 থেকে বড় হবে। যে মোমেন্টে তুমি 0.5 - 0.5 নিবা সেটা হবে না। সো মাঝখানে মাঝখানে হয় কি যে এই জিআরই ওরা কোশ্চেন গুলোর মধ্যে ঝামেলা করে যে তুমি যদি অ্যাবসলিউট মান নাও এক্স এর, সেক্ষেত্রে দেখা যায় যে এক ধরনের রেজাল্ট আসে। আর তুমি যদি ভগ্নাংশের মান নাও, বিশেষ করে 0 to 1 এর মাঝখানে যে কোনো একটা মান নাও, তখন তুমি দেখবা রেজাল্টটা অন্যরকম আসে। সো মাঝে মাঝে এই ঝামেলাগুলো ওরা করে। তো এগুলো তোমরা লাস্টে চেক করার জন্য দেখে নিবা আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে 5 নাম্বারটা হচ্ছে প্রবাবিলিটি টাইপের কোশ্চেনের ক্ষেত্রে। পি বলতে আমি প্রবাবিলিটি বুঝাচ্ছি, ঠিক আছে।
যখন কখনো বলে যে অ্যাট লিস্ট হেড আসার প্রবাবিলিটি কত, বা ধরো হচ্ছে কি যে ডাইস বা যে কোনো কিছু প্রবাবিলিটি, যে কোনো কোশ্চেন যেটা তোমার মাথায় আসে, অ্যাট লিস্ট একটা কিছু হওয়ার প্রবাবিলিটি মানে কি? মানে হচ্ছে আমার যেটা হইতো যে আমি এই জিনিসটা হচ্ছে দ্রুত করার সময় এই জিনিসটা খেয়াল করতাম না, বা এই জিনিসটা সবচেয়ে ইজি অ্যান্সারটা হচ্ছে যে অ্যাট লিস্ট কোনো কিছু প্রবাবিলিটি মানে হচ্ছে ওইটা একবার হইলেই হইলো, একবার দুইবার তিনবার চারবার যতবারই হোক একবার হইলেই হইলো। সো ওইটাকে তুমি ক্যালকুলেশন করতেছো যে ফর এক্সাম্পল আমি একটা সহজ উদাহরণ দিই। একটা ডাইসকে দুইবার ফ্লিপ করলে লিস্ট একবার হেড আসার প্রবাবিলিটি কত? তো তুমি জানো যে দুইবার হেড আসার প্রবাবিলিটি হচ্ছে 0.25, প্রথমে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে 0.25, লাস্টে শুধুমাত্র হেড আসার প্রবাবিলিটি হচ্ছে 0.25, আর একবারও হেড না আসার প্রবাবিলিটি হচ্ছে 0.25। মানে হচ্ছে গিয়ে যে এইচ টি টি এইচ 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 টি টি এই চারটা তোমার হচ্ছে কি যে সম্ভাবনা আছে। তো তুমি বলতেছো লিস্ট একবার হেড আসার প্রবাবিলিটি হচ্ছে, ধরো প্রথমবার দুইবার হেড আসলেও তো লিস্ট একবার আসছে এইচ টি টি এইচ, তাহলে তাহলে কয়বার? তাহলে এখানে আমি জানি এটা প্রথমটা 0.25, পরেরটাও 0.25, পরেরটাও 0.25, তার মানে 0.75 হচ্ছে কি যে লিস্ট হেড আসার প্রবাবিলিটি। তো দেখতেছো যে আমি এইভাবে কাউন্ট করতে গেলে অনেক সময় লাগে। তো এই কারণ এবং আমার অলওয়েজ হচ্ছে আমার প্রবলেম ছিল, এটা মনে হয় অনেকের হবে না এই প্রবলেমটা, আমার প্রবলেমটা হইতো যে আমি দেখতাম যে এভাবে ক্যালকুলেশন করার সময় আমি দেখতাম যে আমি হচ্ছে যে ঘুরা পথে করি। সো যখন কোনো কিছুতে লিস্ট চায়, আমি মাথায় সেট করতাম যখন কিছু লিস্ট চায় তাহলে 1 - কমপ্লিমেন্ট অফ দ্যাট প্রবাবিলিটি কাউন্ট করবো। কারণ কি দেখো হচ্ছে আবার দেখো এইচ এইচ পি এইচ এইচ টি টেল টেল, ঠিক আছে? তো একবারও হেড না আসার প্রবাবিলিটিটা যদি আমি 1 থেকে মাইনাস করি তাইলে তো আমি এই তিনটার পেয়ে যাব। সো লিস্ট যখন হবে তখন হচ্ছে গিয়ে যে আমি একবারও না আসার, তার মানে কি ওইটার কমপ্লিমেন্ট, ওই একবারও হেড না আসাটাকে আমি 1 থেকে মাইনাস করলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। সো এইটা দেখতাম যে আমার প্রবলেম ছিল। এবং আরেকটা হয়তো কি যে অলওয়েজ এটা ট্র্যাপ অ্যান্সার থাকতো, যে একবারও হেড না আসার প্রবাবিলিটি, সরি এখানে চাইছে কি যে লিস্ট হেড আসার প্রবাবিলিটি, ফর এক্সাম্পল লিস্ট হেড আসার প্রবাবিলিটি। সো লিস্ট হেড আসার প্রবাবিলিটি আমরা বের করলাম যে 0.75। তুমি দেখবা যে এটা কমপ্লিমেন্টও দিয়ে রাখছে 1.25। সো হয় এই 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 মানে কমপ্লিমেন্টটাও দিয়ে রাখে। সো দ্রুত করতে গেলে এবং খেয়াল না রাখলে আমি দেখলাম যে আমি এই ধরনের ভুলগুলো করতাম, যে 0.75 এর জায়গায় 0.25 আমি কমপ্লিমেন্ট খুব দ্রুত বের করে ফেলছি কমপ্লিমেন্ট অফ দ্যাট প্রবাবিলিটি কি, এবং আমার যে 1 থেকে মাইনাস করতে হবে এটা আমি ভুলেই গেছি। তো আমি ওইটা অ্যান্সার করে বসে থাকতাম, মানে ট্র্যাপ অ্যান্সারটা বসে করে অ্যান্সার করে বসে থাকতাম। আচ্ছা, তারপর হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারটা কি বলছে? আচ্ছা, 5 নাম্বারটা মনে হয় একটু কনভলিউটেড। 5 নাম্বারটা বুঝা নিয়ে কি কারো প্রবলেম আছে? 5 নাম্বারটা বুঝে নিয়ে কারো প্রবলেম থাকলে ওপেনলি মাইক অন করে বলে ফেলো। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে 6 নাম্বার, ইফ এক্স হ্যাজ টু পসিবল অ্যান্সার। আচ্ছা, অনেক সময় হয় কি যে তুমি ক্যালকুলেশন করছো, মানে এক্স মানে তো অ্যালজেব্রার অঙ্ক। তো তুমি অ্যালজেব্রার অংশ বের করে তুমি দেখছো কি এক্স মাইনাস থ্রি ইকুয়াল এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 5 ধরছো, ঠিক আছে ফর এক্সাম্পল। তো তুমি এখানে দেখতেছো যে তোমার এক্স এর মান আছে দুইটা, ঠিক আছে? কিন্তু অরিজিনাল ইকুয়েশন যেটা ছিল সেখানে তুমি যদি এক্স এর মান 3 এবং 1 বসাও, তুমি একটা সময় দেখবা কি যে অ্যান্সার হয় না। যেমন ফর এক্সাম্পল ধরো x+2 x-1 x+2, ঠিক আছে? এই যে ইকুয়েশনটা ইকুয়াল টু 0, এখন তুমি এক্স এর মান যদি -2 ধরো তাহলে প্রবলেম হবে কি? প্রবলেম হবে তোমার ডিনোমিনেটরে 0 হয়ে আসবে। 0 হয়ে আসবে মানে এটা ম্যাথমেটিক্যালি এটার অ্যান্সার বের করা সম্ভব না। কিন্তু তাড়াহুড়া করে করার সময় হয় কি আমরা দেখি যে -2 এবং +1, এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে -2 এবং +1 দুইটাকে আমি অ্যান্সার করে বসি। অনেক সময় আমি এটা করতাম যে আগে না এই চেক লিস্টটা হচ্ছে কি যে আমার কি প্রবলেম গুলো হইতো
বা আমি পারা অঙ্ক না কিভাবে ভুল করতাম সেই জিনিসটাকে হচ্ছে কি চেক দেওয়ার জন্য এই লিস্ট আমি বানাইছিলাম। সো সো হচ্ছে হয়তো কি যে তুমি যদি এক্স এর মান দ্রুত করতে যে এক্স এর -2 এবং এক্স এর মান +1, -2 এবং +1 দুইটাকে অ্যান্সার করো, তো এটা তো ভুল হচ্ছে। তো খেয়াল রাখতে হবে এক্স এর যদি দুইটা পসিবল অ্যান্সার থাকে সেক্ষেত্রে প্রত্যেকটাই ইকুয়েশনে বসে দেখতে হবে যে অ্যান্সার ফিট করতেছি কিনা, অ্যান্সারটা কারেক্ট হচ্ছে কিনা নাকি ভুল হচ্ছে। সো এক্স এর মান যখনই মাল্টিপল হবে, দুইটা বা তিনটা বা চারটা হবে, তখন আমার অরিজিনাল যে ইকুয়েশনটা কোশ্চেনে দেওয়া আছে ওখানে ওই মানগুলো বসে দেখতে হবে যে যে অ্যান্সার ঠিক আছে কিনা নাকি কোনো সমস্যা আছে। আচ্ছা, 7 নাম্বার যেটা অলওয়েজ আমরা ভুল করি, জিওমেট্রিতে অ্যাজাম্পশন করে ফেলি যে একটা লাইন এরকম দেখলে মনে করি যে এটা হচ্ছে 90 ডিগ্রি, বাট এটা কিন্তু ওই সাইন ওই স্কোয়ার সাইনটা না দিলে আমরা তো এটাকে 90 ডিগ্রি ধরতে পারবো না। তো অনেক সময় কিন্তু জিওমেট্রিতে আমরা অ্যাজাম্পশন করে ফেলি। সো ওই অ্যাজাম্পশনের কারণে অনেক জিনিসগুলো ভুল হয়। যেমন ধরো হচ্ছে কি যে 90 ডিগ্রি আর 89.9 ডিগ্রি, এই দুইটা দেখতে কিন্তু খালি চোখে দেখতে কিন্তু সেম মনে হবে। তো জিআরই কোশ্চেনের ইয়াটা হচ্ছে গিয়ে স্ট্রেট লাইন, যেটাকে দেখতে মনে হয় স্ট্রেট লাইন, এটা ছাড়া জিওমেট্রিতে আর কোনো অ্যাজাম্পশন করা যাবে না। যেটাকে স্ট্রেট লাইন দেখবা সেটা স্ট্রেট লাইন উইদাউট ডাউট, শুধুমাত্র এই অ্যাজাম্পশন ছাড়া জিওমেট্রিতে আর কোনো অ্যাজাম্পশন করা যাবে না। ঠিক আছে? এবং তোমরা যখন বাইরে আসবে তখন তোমরা দেখবা যে কোনো ম্যাথমেটিক্যাল কোর্সে থাম রুল হচ্ছে কি এইটা, যে স্ট্রেট লাইন ছাড়া আর কোনোটাকে হচ্ছে আম, ইয়া জিওমেট্রিতে কোনো অ্যাজাম্পশন নেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, আর 8 নাম্বারটা তো করলাম। সো ওভারঅল এখানে যেগুলো বলছি, আমার কোয়ান্টের চেক লিস্টে যেগুলো বলছি এগুলাতে কারো কোনো প্রবলেম আছে কিনা বা এগুলো বুঝো নাই, কি মনে হচ্ছে? কারো কোনো সে থাকলে বলো, তারপরে হচ্ছে আমি নেক্সট ইয়েতে যাবো। আচ্ছা, তো এই চেক লিস্ট গুলো কেন আমি বলতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করো, বা আনমিউট করে বললেও হবে। এই এই প্রবলেম গুলো বা এই চেক লিস্ট গুলো আমি কেন দেখাচ্ছি, ওই যে যেটা বললাম যে তোমরা লাস্ট 1 মাস মানে তুমি যে যখন জিআরই দিবা তার লাস্ট 1 মাস ধরে হচ্ছে কি জিআরই প্রিপারেশন নিবা ঘুমায়। তো জিআরই প্রিপারেশন নেওয়ার সময় তোমাকে যেটা করা করা উচিত যে তোমার তুমিও এরকম একটা চেক লিস্ট, আমার চেক লিস্টে হেল্প নিতে পারো, পাশাপাশি তোমার নিজের কি প্রবলেম আছে সেইগুলোকে আইডেন্টিফাই করে নিবা। আইডেন্টিফাই করে এই যে এই চেক লিস্টে ইয়ে করবা। আমি যেটা করছি, আমি পরীক্ষার দিন সকালে পরীক্ষায় যাওয়ার আগে আমি এই চেক লিস্টটা একবার দেখে নিচ্ছি, যাতে আমার এই জিনিসগুলো একদম মানে আমি যে টাইপের ভুলগুলা সচরাচর করি, মানে সিলি মিস্টেক গুলা করি, সহজ ভাষায় সিলি মিস্টেক গুলা করি, সেই সিলি মিস্টেকটাকে যাতে পরীক্ষার সময় চেক দেওয়া যায় এবং আমার আমার যে নাম্বারটা আমার প্রাপ্য সেটা থেকে আমার ভুলের কারণে যাতে কম না আসে, এই কারণে আমি এই চেক লিস্ট গুলো বানাইছিলাম। আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ভার্বালের চেক লিস্টে যাই। ভার্বালের চেক লিস্টটা খুব বেশি একটু বড় না, কারণ ভার্বালে আসলে ম্যাথমেটিক্যালি খুঁটিনাটি জিনিসটা খেয়াল রাখতে হয় না। আহ ভাই তারপর এখানে, হ্যাঁ হ্যাঁ শিওর, গো হেড। ভাই এক্সামশনের ইয়েটা আবার একটু যদি বলতেন, আমি শুধু ওইটা হচ্ছে মিস করে ওকে ফেলছি। ফাইন। জিআরই অ্যাজাম্পশন মানে হচ্ছে কি যে তুমি ধরো হচ্ছে কি যে এরকম একটা জিনিস দেখলা, দেখে তোমার কাছে কি মনে হচ্ছে? নাইন? মনে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু হচ্ছে হ্যাঁ, এটা 90 ডিগ্রি অ্যাজাম্পশন করা যাবে না, আনলেস তারা বলে দিছে অথবা এই সাইনটা দিছে অথবা এখানে লিখছে 90 ডিগ্রি। এইটা স্পেসিফিক্যালি জিওমেট্রিতে কোনো কিছু বলে না দেওয়া পর্যন্ত, মানে আঁকা আঁকির ক্ষেত্রে, ঠিক আছে, এটাকে দেখতেছো আঁকা আঁকির ক্ষেত্রে, ঠিক আছে, কোনো কিছু না বলে দেওয়ার পর্যন্ত তুমি দেখতেছো এটা এবং এটা ধরো হচ্ছে কি এটা পারফেক্টলি আমি আঁকছি এবং মাঝখানের ডটটাকে মনে হচ্ছে পারফেক্টলি, মনে করো যে দেখে মনে হচ্ছে পারফেক্টলি এটা সেন্টার, তুমি অ্যাজিউম করে নিলে এটা সেন্টার, কিন্তু ওরা যদি না বলে এটা সেন্টার তুমি এটা সেন্টার অ্যাজিউম করতে পারবে না। তো জিওমেট্রিতে আঁকাকির ক্ষেত্রে বা যে চিত্রটা থাকবে সেই চিত্রটাতে ওরা যেটা বলে দেবে স্পেসিফিক্যালি ওইটার বাইরে আর কোনো অ্যাজাম্পশন করবে না। এই অ্যাজাম্পশনটা করে সাধারণত অনেকে হচ্ছে যে নাম মানে ভুল করে এবং এটা ওরাও জানে যে অ্যাজাম্পশন করে, এই জন্য হচ্ছে যে ওই টাইপের ও ট্র্যাপ করছে, ট্র্যাপ অ্যান্সার দিয়ে রাখে। তো এই অ্যাজাম্পশন গুলো করা যাবে না। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো যদি না থাকে তাহলে আমরা ভার্বালে মুভ অন করি। সো ভার্বালা যেটা আছে, আমি 1 নাম্বারটা একটু পরে দেখাবো। 2 3 4 5, 1 নাম্বারটা হয়তো সবাই খুব বেশি রিলেট করতে পারবো না, আমি আমার পার্সোনাল ক্ষেত্রে দেখছিলাম। 2 নাম্বার ক্ষেত্রে যেটা হচ্ছে যে পিসি তো থাকে হচ্ছে গিয়ে যে
ওয়ান ব্ল্যাঙ্ক, টু ব্ল্যাঙ্ক, থ্রি ব্ল্যাঙ্ক, তিন টাইপের, তাই না? তো তুমি টিসি চেষ্টা করার পরে তুমি দেখছো হচ্ছে কি তুমি অ্যান্সার চুজ করে ফেলছো। হ্যাঁ, অ্যান্সার চুজ করার পরে আমাদের একটা টেন্ডেন্সি থাকে কি যে অটোমেটিক হচ্ছে মুভ অন করার। ঠিক আছে, কিন্তু অটোমেটিক মুভ অন না করে যেটা করবা, যে অ্যান্সার গুলা বসানোর পরে পুরো সেন্টেন্সটা আরেকবার পড়বা, রিড দ্য ফুল সেন্টেন্স উইথ দ্য অ্যান্সার। তুমি যে অ্যান্সার গুলো চুজ করছো সেটা সহ পুরা সেন্টেন্সটা আরেকবার পড়বা, পরে দেখবা যে তুমি যে সেন্স মেক করার চেষ্টা করছো সেই জিনিসগুলা সেই সেন্স গুলো মেক হয়েছে কিনা। যদি সেই সেন্স গুলো মেক না হয়, দেখা যাচ্ছে অনেক সময় হয় কি যে কনভুলেটেড সেন্টেন্স স্ট্রাকচারের কারণে তুমি জানো যে এই জায়গায় একটা পজিটিভ জিনিস বলবে, বাট ওই ড্যাশের আগে কোন একটা নেগেটিভ কিছু আছে, যেমন নট, নাইদার, এই টাইপের একটা নেগেটিভ জিনিস আছে। তো ওই নেগেটিভ জিনিস কারণে তোমাকে এটাকে পজিটিভ, পুরো সেন্টেন্সটাকে পজিটিভ বানানোর জন্য তোমাকে ওই ড্যাশেও একটা নেগেটিভ বসাতে হবে, যাতে দুইটা দুইটা নেগেটিভ দুজনকে নেগেট করে দেয়। কারণ তুমি জানো যে এখানে একটা পজিটিভ জিনিস বলছে, বাট তুমি তাড়াহুড়ার কারণে করছো কি যে তুমি ওখানে পজিটিভ ওয়ার্ডই নিয়ে ফেলছো, অ্যান্সার চুজ করার সময় তুমি পজিটিভ অ্যান্সারই নিয়ে ফেলছো। কিন্তু এখানে অ্যাকচুয়ালি মানে পজিটিভ সেন্স হবে, কিন্তু যেহেতু আগে একটা নেগেটিভ একটা ওয়ার্ড আছে নট টাইপের, তো এখানে তোমার হচ্ছে কি যে নেগেটিভ ওয়ার্ড নিয়ে দুইটাকে পজিটিভ বানাইতে হবে। তো এই তাড়াহুড়ার সময় কনভলিউটেড স্ট্রাকচারের কারণে হয় কি যে আমরা ওই মানে এত কিছু মাথা রাখতে পারি, সেন্টেন্সের মিনিং হ্যান ত্যান এইসব কিছু করতে গেলে আমরা ওভাবে অভ্যস্ত না, বিশেষ করে নতুন যারা প্র্যাকটিস মানে যারা অনেক দিন ধরে বা মানে যাদের ভার্বালে খুব স্ট্রং ইয়ে আছে তারা ছাড়া সবারই প্রবলেম হয়। তো সেটার জন্য যেটা করতে হবে যে অ্যান্সার গুলো চয়েস করার মানে চুজ করার পরে ওই অ্যান্সার গুলাকে বসে পুরোটা একবার রিডিং করে দেখতে হবে যে আমি যেই কারণে সেন্টেন্সটা মেক করছি সেই সেন্সটা মেক করতেছি কিনা। তো এটার ক্ষেত্রে দেখা যায় কি যে অনেক যেই সেন্টেন্সটা আমার হওয়ার কথা কিন্তু ওই ছোটখাটো ভুলের কারণে আমি হচ্ছে কি যে মিস করছি ওই জিনিসটা চেক দেওয়া যায়। তো টিসির ক্ষেত্রে এটা করবা। আর্টসের ক্ষেত্রে যেটা হয়, আর্টসের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আর্টসি আমরা পুরো প্যাসেজটা আগে পড়ি, ইন জেনারেল স্টুডেন্টরা পুরো প্যাসেজটা পড়ি, তারপর হচ্ছে যে আমি নিজে এটা এখন স্টিল আমি এটাই করি, পুরো প্যাসেজটা পড়ি, প্যাসেজটা পড়ার পরে হচ্ছে কি যে আমি অ্যান্সার করতে যাই। তো যখন অ্যান্সার করতে যাই তখন হচ্ছে কি যে কোশ্চেনটা পড়ার পরে ধরো হচ্ছে কি যে একটা আমি প্যাসেজ পড়ছি এবং এই প্যাসেজটা আমি পুরোটাই ভালোভাবে বুঝছি, তারপর আমি যখন অ্যান্সার করতে যাচ্ছি কোশ্চেনটা আমি বুঝছি, কোশ্চেন অ্যান্সার কি হবে সেটাও আমি জানি, এবং আমি অ্যান্সারও চুজ করে ফেলছি পাঁচটার মধ্যে একটা। ঠিক আছে, তো যেহেতু প্যাসেজে আমার একটু মোটামুটি ভালো দখল ছিল, আমি আর আর্টস ফিল করি নাই যে কোশ্চেনটা মানে আমি অ্যান্সারটা চুজ করার পর আমি আর্টস ফিল করি নাই যে কোশ্চেনটা যে যে কনটেক্সট থেকে এই কোশ্চেনটা করছে সেখানে সেই কনটেক্সটে আমার অ্যান্সার যেটা আমি চুজ করছি সেটা কি রাইট কিনা বা ওই কনটেক্সটে ওটা আসছে কিনা ওটা আরেকবার চেক করে নিলাম। মানে আমি তো পুরো প্যাসেজটা একবার পড়লাম, পড়ার পরে তো এই প্যাসেজটা আমার মাথায় আছে, সো আমি ওই মাথা থেকেই অ্যান্সার করছি, কিন্তু আমি একটু ভুল ক্যালকুলেশন করে ফেলছি কিনা কোথাও এই জিনিসটা একবার চেক করতে হয়। তো হয় কি যে এক প্যাসেজের জিনিস আমরা ভুলে মানে মাথায় তো আর একবারে হুবহু মানে ওই আয়না মানে ইয়ার মতো হচ্ছে কি যে থাকে না, হুবহু তো থাকে না। তো হচ্ছে কি যে এক প্যাসেজের জিনিস আমরা ভুলে অন্য প্যাসেজের সাথে গোলায় মিলাই ফেলতে পারি। তো যেই প্যাসেজ থেকে কোশ্চেন আসছে আমরা হয়তো পরের প্যাসেজ থেকে মনে করতেছি এটা আসছে, তো ওইটার অ্যান্সার করে ফেলছি। তো ওইটা করার কারণে যেটা প্রবলেম হয়েছে যে আমি মিস্টেক করে ফেলছি। সো অলওয়েজ যেটা করতে হয় আরসি অ্যান্সার করার সময় অলওয়েজ রেফার ব্যাক টু দ্য প্যাসেজ, যে আমি যে অ্যান্সারটা করছি একটু প্যাসেজের সাথে ওই প্যাসেজের যেই প্যাসেজ থেকে এই কোশ্চেনটা আসছে ওই প্যাসেজ একটু মিলাই নিজে ঠিক আছে কিনা, জাস্ট এটা হচ্ছে যে রেফার ব্যাক টু প্যাসেজ। 4 নাম্বারটা হচ্ছে অলওয়েজ অ্যাভয়েড এক্সট্রিম ওয়ার্ড। এটা তোমরা অলরেডি হয়তো প্র্যাকটিস করার সময় তোমাদেরকে হয়তো বলছি বা বলিনি আমি জানি না, আমার খেয়াল নেই। সো এক্সট্রিম ওয়ার্ড মানে কি যে যখন তুমি দেখবা যে আহ, যে অথারের মতে এটা কি হয়, ফর এক্সাম্পল কোশ্চেন এরকম, তখন বলতেছে একটা একটা অপশন আছে, ধরো ওই 5টা অপশনের মধ্যে অ্যান্সারে একটা অপশন আছে যে মানে অথারের মতে এইটা হবেই না, এরকম হবেই না, এরকম এক্সট্রিম ওয়ার্ড গুলো হচ্ছে কি যে বাদ দিতে হবে। কারণ জিআই তো সাধারণত ইন জেনারেল হাইলি আমি মানে খুবই রেয়ার, রেয়ার থেকেও রেয়ার যে মানে এক্সট্রিম ওয়ার্ড ইউজ করে মানে যখন প্যাসেজে আরসি প্যাসেজ গুলো, আরসি প্যাসেজটা দেখবা হচ্ছে কি যে একটু ডিফেন্সিভ মোডে লেখে। ঠিক আছে, যে মানে খুব বেশি কোনো কিছুকে একদম অ্যাটাক করে লেখে না। ঠিক আছে, যে একটু দেখবো যে মানে এক্সট্রিম ওয়ার্ড ইউজ করে না, হয়তো এটাকে নেগেট করতেছে, বাট কোনো কোনো একটা থিওরিকে নেগেট করতেছে ফর এক্সাম্পল, বাট ওইটাকে একদম মানে উড়ায় দেয় না, এক্সট্রিম ওয়ার্ড ইউজ করে না। সো তুমি যখন দেখবা যে সাধারণত অ্যান্সার চয়েসের ক্ষেত্রে এক্সট্রিম ওয়ার্ড আছে, তখন তুমি সাধারণত ওই লিস্ট ফার্স্ট টাইমে ওইটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবা যে ওইটা আসলে অ্যান্সার না। ঠিক আছে,
তো এক্সট্রিম ওয়ার্ড ইউজ করতে গেলে এই জিনিস হচ্ছে কি যে হয়তো মানে ধরো ফর এক্সাম্পল অথর বলছে মনে হয় এইটা এই 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 সিচুয়েশনে হবে না, এরকম কিছু একটা বলছে, মনে হয় দিয়ে বলছে। আর অ্যান্সারে বলছে যে অথর বলছে এটা হবেই না। তো এটা হবেই না, এটা তো ভুল কথা। প্রফেসর মানে অথর কিন্তু মানে প্রবাবলি বলছে যেটা না হওয়ার কথা, কিন্তু তার মানে এটা এরকম না যে এটা কখনোই হবে না, হইতেও পারে কিন্তু ইন জেনারেল সেন্স হবে না। এটা হচ্ছে অথরের অপিনিয়ন ছিল, কিন্তু তুমি ওই এক্সট্রিম ওয়ার্ডটাকে চুজ করবে না কখনো। এক্সট্রিম ওয়ার্ডটা সাধারণত এক্সট্রিম ওয়ার্ড অ্যান্সার চয়েসে এক্সট্রিম ওয়ার্ড থাকলে সেটা রং অ্যান্সার হয় জিআরই ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে যারা লাস্ট নাম্বারটা হচ্ছে যে তাদের জন্য যারা হচ্ছে যে ভার্বাল একটু উইক, এবং বিশেষ করে যখন তুমি জিআরইতে এক্সাম দিতে যাবা, তুমি মক টেস্ট দিছো, যে তুমি ভার্বালে উইক। ঠিক আছে, তুমি মানে উইক বলতে কি, তুমি সবগুলোই অ্যান্সার করতেছো কিন্তু তুমি 100% হয়ে একটা দুটো কোশ্চেনেও তুমি 100% হয়ে বলতে পারবো না যে এটা রাইট হচ্ছে। মানে তুমি করছো কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে কেউ মক টেস্ট দাও নাই, তো এটা এক্সপ্লেন তোমরা হয়তো বুঝবা কিনা। মানে হয় কি যে তুমি অ্যান্সার গুলো করছো সবই, কিন্তু মানে মোটামুটি তুমি তোমার অ্যাবিলিটি দিয়ে অ্যান্সার করছো, এমন না যে তুমি একদম ক্লুলেস ছিলা। বাট তুমি কোনো একটা কোশ্চেনও কনফিডেন্সের সাথে বলতে পারতেছো না যে এটা আমি রাইট করছি। ঠিক আছে, তোমার মনে হইতেই পারে যে আরে কোন দিক দিয়ে ছুটে গেল কিনা, হয়ে গেল কিনা। এরকম যদি তোমার অবস্থান থাকে, মানে তোমার যদি অ্যাবিলিটি ভার্বালে এরকম হয়, তখন সেই ক্ষেত্রে টিসিতে টাইম ওয়েস্ট করবে না। টাইম ওয়েস্ট করবে না বলতে কি, যে তুমি টিসিতে তুমি একটা অ্যান্সার করছো, করার পরে তোমার কাছে মনে হচ্ছে এটা কি রাইট হলো কিনা, আরেকবার চেক করে দেখি। এই যে চেক করতে যাবা, এই চেক করার কারণে তোমার যে সময় নষ্ট গুলো হবে, এই সময় নষ্ট হওয়ার কারণে তুমি আরসি গুলোর ক্ষেত্রে প্রপার টাইম দিতে পারবা না। আমি টাইমিংটা আমি বিশেষ করে ভার্বালের ক্ষেত্রে আমি টাইমিংটা দিয়ে দিব, তো প্রপার টাইমিংটা করতে পারবো না। ঠিক আছে, তো প্রপার টাইমিংটা না করতে পারার কারণে যেটা হবে যে তুমি টিসি দেখা যাবে যে সেক্ষেত্রে টিসিতে বেশি সময় নষ্ট করে ফেলে, আরসির ক্ষেত্রে ওই সময়টা করতে পারে না। তো যদি এরকম হয় টিসির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই টিসি কোশ্চেনটা বা আরসির কোশ্চেনটা তুমি অ্যাভয়েড করবা, যেটা তুমি দেখতেছো যে তুমি এক মিনিট দিয়ে ফেলছো অলরেডি। ঠিক আছে, কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারতেছো না। সো ওইখানে হচ্ছে কি যে, এবং তুমি কনফিডেন্স এনাফ না যে তুমি আরেকটু চেষ্টা করলেই তুমি পারবা, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, যদি মনে হয় যে না আর একটু 10 সেকেন্ড দেই, 10 সেকেন্ড দিলে হয়ে যাবে, তাহলে ওকে ফাইন। বাট তোমার কাছে তুমি যদি ওই কনফিডেন্স তোমার যদি না থাকে, তাহলে তোমার ওই টিসিতে সময় নষ্ট করা উচিত না। ওই যতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অতটুকু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্সার করে তুমি চলে যাও। কারণ তোমার আন্ডারস্ট্যান্ডিংটাই কিন্তু এরকম যে তুমি 100% শিওর হয়ে কোনোটাই অ্যান্সার করতেছো না, তো তুমি এইভাবে অ্যান্সার করে যাও। সেক্ষেত্রে যেটা হবে যে তোমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যান্সার হচ্ছে যে তুমি করতে পারবে, এবং এখানে তোমার নাম্বারটা এইভাবে করলে বাড়বে। আচ্ছা, ভার্বালের এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এক নাম্বারটা তো বলি নাই। এক নাম্বারটা হচ্ছে অনেক সময় হয় আমার ক্ষেত্রে যেটা হইতো, আমি জানি না এটা মনে হয় সবার ক্ষেত্রে হবে না, একটা আননোন ওয়ার্ড আসছে। তো যখন ওটাকে প্রোনাউন্স করতাম, মানে হয় কি যে হয়তো আমার ক্ষেত্রে হয় কি যে আমি অনেকগুলো ওয়ার্ড শুনছি, মানে আমি অনেক লিসনিং হয়েছে, তো আমার মানে অনেক ইয়াতে অনেক বক্তব্য শুনতাম ইউটিউবে। তো হয় কি যে কোনো কোনো ওয়ার্ড আমি জানি, ওয়ার্ড গুলোর মিনিং জানি, কিন্তু ওয়ার্ড গুলো আমি জীবনে কখনো দেখি নাই। জাস্ট মানে স্পিকারদের মানে স্পিচ থেকে আমি জানি এটা একটা ওয়ার্ড এবং এই ওয়ার্ডের মিনিং। তো ওই ওয়ার্ডটা যখন হঠাৎ আমার সামনে আসতেছে, তখন আমি ওয়ার্ডটাকে চিনতে পারতেছি না। কিন্তু আমি যখন প্রোনাউন্স করতাম, তখন আমি দেখি যে আরে এই ওয়ার্ডটা তো আমি চিনি, যখন আমি প্রোনাউন্স করতে চেষ্টা করতাম। সো আমি আমার জন্য যে রুলসটা বানিয়েছিলাম যে কোনো আনরোল ওয়ার্ড যদি আমি দেখি পরীক্ষার সময়, সেটাকে আমি একটু প্রোনাউন্স করবো। প্রোনাউন্স করে আমি দেখবো যে এই জিনিসটা আমি জানি কিনা বাই লিসনিং এর আগে আমি কখনো এটা শুনছি কিনা, শুনে আমি জিনিসটা জানি কিনা। ঠিক আছে, সো ওইখান থেকে দেখা যায় যে না আমি একটা ওয়ার্ড হয়তো আমি দেখে চিনতে পারতেছি না, বাট প্রনাউন্স করে দেখতেছি যে আরে এই ওয়ার্ডটা তো আমি আগে শুনছি এবং এটা আমি মিনিং জানি। তো সেক্ষেত্রে আমার হেল্প হয়েছিল। আমি জানি না এটা আসলে কয়জনের এটা এটা আসলে হেল্প হবে। আচ্ছা, এটাতে আর এই ভার্বালের কোশ্চেন গুলো নিয়ে কারো কোনো কমেন্ট আছে কিনা? যদি কমেন্ট না থাকে তাহলে হচ্ছে আমরা এক্সাম ডে মানে এক্সাম ডেতে মানে এক্সামের সময় আমাদের ভার্বালের জন্য কি স্ট্র্যাটেজি হওয়া উচিত কোশ্চেন করার ক্ষেত্রে, মানে কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো। ভার্বাল নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, যেটা আমি বলছি বা বুঝো নাই? ওকে, ঠিক আছে। সো দেখো, ভার্বালের একটা 20টা কোশ্চেন, যে কোনো একটা সেকশন 20টা কোশ্চেন, 30 মিনিট তুমি সময় পাবা। এটা তো সবাই অলরেডি জানো আই গেস। আচ্ছা, সো এখন তোমাদের ক্ষেত্রে মানে যেটা হয় ইন জেনারেল যেটা হয়, ঠিক আছে, যে প্রথম 6টা
প্রথম 6টা কোশ্চেন হচ্ছে গিয়ে যে ফার্স্ট 6টা কোশ্চেন থাকে হচ্ছে টেক্সট কম্প্রিহেনশন। এটা কখনো 5টা 7টাও হইতে পারে, ইন দ্য রেয়ার কেস 8টা হইতে পারে, বাট এটা খুবই রেয়ার। ইন জেনারেল 6টাই হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার 6টা কোশ্চেন টিসি থাকে। তারপর ইন জেনারেল যেটা হয় 4টা অথবা 5টা কোশ্চেন তোমার থাকে হচ্ছে আরসি। আমি সিরিয়াল বাই আসতেছি। তারপর হচ্ছে 4টা কোশ্চেন থাকে তোমার টিসি, সরি, এসই, সেন্টেন্স ইকুইভ্যালেন্স, ঠিক আছে। তারপর হচ্ছে 5টা অথবা 6টা কোশ্চেন তোমার থাকে হচ্ছে গিয়ে আবার আর্টস। এটা হচ্ছে তোমার সিরিয়াল। তো আমি যেটা করতাম কি, আমি করতাম কি, টিসি এবং এসসি মিলে তো 10টা কোশ্চেন। আমি 10টা কোশ্চেনের জন্য 10 মিনিট সময় করছি, 10 মিনিট সময় আছে, যে এই 10টা কোশ্চেন আমি 10 মিনিটের সময় দিব, সময় করব। এবং এটা আমি সবার আগে অ্যাটাক করতাম, যে ফার্স্টে আমি 6টা টিসি করছি, 6টা টিসি, তারপরে হচ্ছে কি যে আমি 4টা এসসি করছি। করে এটা করছি, এবং এটার জন্য আমি 10 মিনিট সময় রাখছি, এবং আমি টাইমিং ধরে 10 মিনিট করতেছি। 10 মিনিটের মধ্যে আমি করতে যাচ্ছি, আমার যতটুকু রিপিট আছে, যে একটা একটা জিনিস, যে কোয়ান্টে যেমন আমার একটা লাক্সারি ছিল যে আমি দ্রুত শেষ করার পর আমার কিছু সময় থাকতো, আমি আবার এসে 2-3 রাউন্ডে করতাম। আমার ভার্বালের ক্ষেত্রে কখনো এই টাইমিংটা থাকতো না। তো এটার জন্য যেটা করতাম, আমি প্রথমবারই হচ্ছে কি যে টাইম ফিক্স করে নিয়েছিলাম যে টিসি এবং আর এসসি, মানে টেক্সট অবলিগেশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্সের জন্য আমি 10টা কোশ্চেনের জন্য আমি 10 মিনিট সময় রাখছি। এটা হচ্ছে কি যে আমার টাইমিং ছিল, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমি 10 মিনিট সময় রেখে আমি ওভাবে কোশ্চেন গুলা অ্যান্সার করব, মানে ওইভাবে 10 মিনিটের মধ্যে আমি অ্যান্সার করবো। সো আমি যদি বুঝি যে মানে প্রত্যেকটার জন্য আমি ওইভাবে টাইমিং ধরে দেখতাম যে 6 মিনিট হয়ে গেছে, আমি এখন 6টা বা 5টার মধ্যে আসছি কিনা, ঠিক আছে। যদি না থাকে তাহলে আমি খুব দ্রুত র্যাপ আপ করছি, বা যেটা প্রবলেম আছে, যেটা আমি আগেই বলে রাখছিলাম যে টিসিতে কোনো বেশি সময় লাগলে আমি ওখানে সময় নষ্ট না করে ইয়া করে ফেলতাম, এটা কি জানি বলে, খুব ওইখানে সময় নষ্ট না করে আমি ইয়াতে চলে যেতাম, যিনি বলে দ্রুত মুভ অন করতাম এটা। আর পরে 20টা আরসি, বাকি 10টা আরসি কোশ্চেনের জন্য আমি 20 মিনিট সময় রাখতাম, কারণ আরসিতে আমার প্যাসেজ পড়তে হবে, অ্যান্সার করতে হবে, এখানে আমার অনেক সময় লাগবে। তো আরসিতে প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্টে আমি 2 মিনিট সময় রাখতাম, আর টিসিএসসি প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্টে আমি 1 মিনিট সময় রাখতাম ইন জেনারেল, ঠিক আছে। সবাই নোট রাখতেছো কিনা আমি জানি না, এটা ভিডিও ইউটিউবে দিব ইনশাল্লাহ, তারপর নোট রাখাটা ভালো। আচ্ছা, আমি যে জিনিসটা আমি আরেকবার রিপিট করি, পিসি এবং এসসি 10টা কোশ্চেন, ফার্স্ট আমি 10টা কোশ্চেন করতাম, এই মাঝখানে যে এই 4টা বা 5টা কোশ্চেন আছে সেটাকে আমি হচ্ছে স্কিপ করে দ্রুত এসসি তে চলে যেতাম। ওখানে আমি প্রথমে 10টা কোশ্চেন 10 মিনিটে শেষ করতাম, তারপরে আরসি 10টা কোশ্চেনের জন্য আমি 20 মিনিট ইয়ে করতাম। আচ্ছা, এখন ধরো হচ্ছে কি যে কোনো একটা প্যাসেজ মানে আরসি কোশ্চেন প্যাসেজ আছে, প্যাসেজ আছে এরকম, এই প্যাসেজ এবং প্যাসেজের এগেইনস্টে 3টা কোশ্চেন আছে। তার মানে ওই প্যাসেজ সহ আমি 3টা কোশ্চেন আমি 6 মিনিটে শেষ করব। এটা মানে এই না যে আমি প্রথম কোশ্চেনের জন্য 2 মিনিট রাখবো, কারণ কি প্যাসেজ পড়তে কিন্তু আমার 2-3 মিনিট লাগবে। তো ফর এক্সাম্পল প্যাসেজ পড়তে আমার 3 মিনিট লাগছে, তার মানে পরে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি 1 মিনিট সময় দিব। এটাতে 1 মিনিট, এটা 1 মিনিট, 1 মিনিট, তাহলে ওভারঅল 3টা কোশ্চেনের জন্য প্যাসেজ সহ আমার 6 মিনিট লাগবে, যেটা হচ্ছে আমার টার্গেট আরসি তে। আমার প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্টে 2 মিনিট সময় রাখা, ঠিক আছে, বুঝা গেছে। এই স্ট্র্যাটেজিটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা বুঝছো কিনা দেখো, তারপর আমি আরেকটু ভাঙবো। আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি কারো কোনো প্রবলেম না থাকে, এবার আসা হচ্ছে কি আরসি কোশ্চেন গুলো, মানে আমি কি বলি, ভার্বাল কোশ্চেন গুলো আমি আরেকটু দেখি। ভার্বাল কোশ্চেন গুলোতে দেখি টিসি, আমি প্রথমে সাধারণত যেটা থাকে যে ওয়ান ব্ল্যাঙ্ক টিসি থাকে হচ্ছে 2টা ইন জেনারেল, ঠিক আছে। সাধারণত মাঝে একটা একটা দুটো বেশি কম কম একটা কম বেশি থাকতেই পারে, বাট ইন জেনারেল স্ট্রাকচার আমি দেখাচ্ছি। ডাবল ব্ল্যাঙ্ক টিসি থাকে 2টা, ট্রিপল ব্ল্যাঙ্ক টিসি থাকে 3টা, ঠিক আছে। সো এখানের ক্ষেত্রে আমি করতাম কি, মানে ফার্স্ট টাইম আমি যেটা করছি, সেকেন্ড টাইমে আমি কনফিডেন্স ছিল আমার ভার্বালে, এই জন্য আমি এটা করি নাই। ফার্স্ট টাইমে আমি যেটা করছি, আমি এই টিসির যে 3টা আছে, আই আমি মক টেস্ট দিয়ে দেখছি যে আমার টিসি আমি কখনো টাইমিং এর মধ্যে ধরে কখনোই আমি 3টা টিসি হচ্ছে গিয়ে যে আমি কখনোই পারফেক্ট, মানে আমি রাইট করতে পারি না, হয় 2টা রাইট হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা রাইট হয়, একটা রং হয়। তো আমি যেটা করছি কি যে আমি এখানে এই 2 মিনিট হচ্ছে কি যে আমি এই 2 মিনিট আমি হচ্ছে যে আরসি তে অ্যাড করে দিচ্ছি, তার মানে আরসি তে আমি 20 মিনিটের জায়গায় 22 মিনিট। কারণ কি, আমি দেখছি আরসি তে একটু সময় দিলে
দেখা যাচ্ছে যে দুই একটা কোশ্চেন যেখানে একটু কনফিউশন থাকে ওইটাও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এই টিসি তে সময় দিয়ে কোনো লাভ নেই। তো এই দুটো এই টিসি 2 মিনিট আমি আরসি তে ট্রান্সফার করে আমি আরসিটা 20 মিনিটটাকে 22 মিনিটে ট্রান্সফার করে ফেলছি। সো এটা ছিল আমার হচ্ছে স্ট্র্যাটেজি। সো এই স্ট্র্যাটেজি আমি ভার্বাল স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি, এটা হচ্ছে কি যে ইন জেনারেল আমাদের সবার ভার্বালের প্রবলেম থাকে, এবং আমাদের কারোই টার্গেট থাকে না যে খুব মানে কি যে দেখা যায় যে যাদের প্রবলেম থাকে তারা যাতে হচ্ছে কি যে অ্যাটলিস্ট ভার্বালের ডিজাস্টার না হয়। কারণ আমাদের সবার অ্যাটলিস্ট মেইন টার্গেট থাকে 310 পাওয়ার, মানে 150 অ্যাটলিস্ট যাতে ভার্বালে থাকে। সো 150 যাতে অ্যাটলিস্ট ভার্বালে থাকে এরকম যাতে মেন্টালিটি থাকবে তাদের জন্য আমি এটা বলতেছি যে আরসি ওই 2 মিনিট ওই টিসি 2 মিনিটটা এই বড় টিসি 3টা টিসি 2 মিনিটটা আমি হচ্ছে আরসি তে ঢুকাই ফেলবো। এখানে হচ্ছে আমার আরসি তে কিছু আমি সময় পাবো। আরেকটা কাজ যেটা আমি করি, যেটা তোমরা জানো যে লং পিসি আছে, লং আরসি আছে। লং আরসি মানে কি অনেক বড় প্যাসেজ তোমরা দেখছো, এবং ওইটা হচ্ছে কি যে 4টা কোশ্চেন থাকে। এই এই প্যাসেজ সহ এই 4টা কোশ্চেন অ্যান্সার করা 8 মিনিটে, মানে আমি তো ইয়া করছি হচ্ছে সময় ডিভাইড করছি হচ্ছে 8 মিনিট, ইভেন 10 মিনিটও সম্ভব হয় না। যাদের টার্গেট থাকবে 150 ভার্বাল তাদের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। সো হয় কি যে আরসিটা ওয়েস্ট অফ টাইম হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যেটা করি মানে তোমরা জানো যে এই বিগ আরসি আমাদের পুরা পরীক্ষা একটাই থাকবে। তার মানে হচ্ছে কি যে আমি যদি প্রথম সেকশনে আরসি এরকম বড় পেয়ে যাই, সেকেন্ড সেকশনে এত বড় আরসি থাকবে না। তো যে কোনো একটা সেকশনে আমি যেটা করব, আমি এই আরসিটা স্কিপ করে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে যে এই যে 1 2 3 4 এই সবগুলোতে ধরো হচ্ছে গিয়ে যে আমি সি দাগাই দেবো। আমি সবাইকে সাজেস্ট করবো আইদার সবগুলোতে সি দাগানো অথবা আইদার সবগুলোতে বি দাগানো। তাহলে হয় কি যে মিনিমাম একটা থেকে দুইটা হচ্ছে গিয়ে যে অ্যান্সার ব্লাইন্ডলি কারেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো তুমি যদি আইদার সবগুলোকে সি দাগাবা অথবা সবগুলোকে বি দাগাবা, এভাবে দাগায়া তোমরা যেটা করবা যে এভাবে দাগায় যেটা তোমরা করবা সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানে এই এখানে যে 8 10 মিনিট আছে সেগুলো তুমি অন্য টিসি আরসি তে সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবা। এবং যখন সব কোশ্চেন শেষ হবে, যে ফর এক্সাম্পল তোমার সব টিসি মানে এই 3টা টিসি এই 2টা টিসি বাদ দিয়ে এবং তোমার হচ্ছে গিয়ে যে এই চারটা আরসি বাদ দিয়ে বাকি সবগুলো কোশ্চেন তুমি মোটামুটি অ্যান্সার করছো, ওখানে যে তোমাকে শিওর হয়ে অ্যান্সার করতে হবে নট নেসেসারিলি। কারণ তুমি 150 টার্গেট করতেছো, তার মানে তোমার ভার্বালে ও তো দখল নাই, মানে 100% দখল নাই। তো যখন ওই দখলটা থাকে না তখন তুমি সবগুলো অ্যান্সার করার পরে তখন তুমি হয়তো কিছু সময় তুমি ব্যয় করতে পারো। আচ্ছা ঠিক আছে, এই আরসিটা আমি একটু ট্রাই করি, প্রথমে একটা দুইটা কোশ্চেন আমি হচ্ছে যে করতে পারি কিনা। মানে 4টা তো আমি শেষ করতেই পারবো না, টাইম লিমিট আমি পারবো না, এটা আমি জানি, মক টেস্ট দিয়ে আমি বুঝতে পারছি। সো আমি হচ্ছে কি যে একটা দুইটা অ্যাটলিস্ট কারেক্ট করার চেষ্টা করি। ঠিক আছে, তখন আমার টার্গেট থাকবে যে এখানে 4টাই করার দোকানে একটা দুইটা আমি কারেক্ট করার চেষ্টা করি। আর ওই লাখে একটা দুইটা আমি দেখছি একটা অথবা দুইটা কারেক্ট হয়। ঠিক আছে, এটা আমি নিজে করে দেখছি এবং অনেককে আমি বলছি, যত আমার স্টুডেন্ট ছিল সবারই ক্ষেত্রে হয় যে এই বড় কোশ্চেন একটা দুইটা কারেক্ট হয়। সো তোমার ওই এই সময়টা তুমি অন্য জায়গায় ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবা, যে অন্য জায়গায় যে কোশ্চেন গুলো যেখানে একটু সময় দিলে তুমি রাইট অ্যান্সার করতে পারবা, তো তুমি ওখানে করার চেষ্টা করবা। যে এখানে দেখা করবা এই 4টা আর এসি 4টাতে 8টাতে তুমি অ্যাটলিস্ট মিনিমাম 6টা ট্রাই করার চেষ্টা করবা। আর বাকি যে আরসি 6টা আছে ওই 6টা থেকে তুমি 4টা কারেক্ট করার চেষ্টা করবা। তাহলে এখানে 6টা এখানে 4টা 10টা, এই 10টা যদি তুমি কারেক্ট করতে পারো একটা সেকশনে, আরেকটা সেকশনে তুমি 10টা কারেক্ট করতে পারলা, তাহলে তুমি 20টা কারেক্ট করতে পারলা। তো 20টা কারেক্ট করতে পারলে কিন্তু তোমার 150-এর যিনি বলে মাইল ফলকটা তুমি ধরতে পারবা। ঠিক আছে, তো 150-এর মাইল ফলকটা তুমি ধরতে পারবা। তো তোমার টার্গেট থাকবে হচ্ছে আমার 150টা হইলে আমার 20টা কোশ্চেন রাইট করার দরকার নেই, আমার 10টা কোশ্চেন রাইট করলে হইলে। তাহলে আমি যেটা করবো টিসির এই ট্রিপল টিসির এই 2টা এবং বিগ আরসি এইগুলাকে হচ্ছে আমি আন্দাজে দাগাই যাব, একই প্যাটার্নে সেম প্যাটার্নে আগে দাগাই যাব। আন্দাজে যদি লাগে যেটা লাগে গেল, বিশেষ ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে একটা দুইটা অটোমেটিক লাগেই যায়। আর বাকিগুলোতে আমি যেটা করব, বাকিগুলোতে আমি বেশি সময় দেওয়ার চেষ্টা করবো যাতে ওখান থেকে আমি ম্যাক্সিমাইজ করতে পারি। তো এইভাবে প্রত্যেকটা সেটে আমি 10টা করে মেকশিওর করার চেষ্টা করবো যাতে আমার 20টা অ্যাটলিস্ট 18 19টা হইলে না 150 হয়ে যায় আর কি। তো আমরা তো ইঞ্জিনিয়ারিং ধরে নেই 20টা হইলে 20 নাম্বার, তো ওভাবে হচ্ছে যে করার চেষ্টা করবো। তো এইটাই হচ্ছে যে ভার্বালের পরীক্ষার দিনের ক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো তোমরা হয়তো এখন শুনতেছো, এই ভিডিওটা থাকবে ইউটিউবে, তোমরা এই জিনিস পরীক্ষা দেওয়ার আগে এই ভিডিওটা আরেকবার দেখে নি,
ঠিক আছে, যাতে তোমাদের এই যে যে কথা এতগুলো কথা বললাম সবগুলো কথা একটু মাথায় থাকবে না। তো এটা তোমরা এই ভিডিওটা তোমরা পরে আরেকবার হচ্ছে কি যে দেখে নিও। আচ্ছা, ওভারঅল তাহলে এখন আজকে যেগুলো বুঝাইছি এগুলোতে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমি অনেক দ্রুত কথা বলছি কারণ অনেক কিছু কভার করা দরকার ছিল। সো মোটামুটি অনেক কিছু বলছি। এইবার হচ্ছে যে তোমাদের যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে অথবা অন্য যে কোনো কোশ্চেন থাকে জিআরই রিলেটেড, আমরা তাহলে আজকে হচ্ছে যে আমাদের কোর্সটা, আমাদের জিআরই বেসিক কোর্সটা হচ্ছে যে আমরা অফিসিয়ালি শেষ করতেছি। তোমাদের তো এটাকে কি বলে, অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে তো আমাদের অনেকগুলো ওয়েবিনার হবে, সেগুলো তো তোমাদেরকে শেয়ার করবোই। বাট জিআরই ক্লাস, আমাদের বেসিক কোর্সের ক্লাসটা আমরা অফিসিয়ালি হয়তো ওই দিনই শেষ করছিলাম, বাট আরেকবার অফিসিয়ালি শেষ করতেছি আজকের মতো। তো কারোর যদি জিআরই নিয়ে বা যে কোনো রিলেটেড নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আমি আজকে যেটা পড়াইছি অথবা পড়াইনি, কারো কোনো কোশ্চেন থাকলে আজকে হচ্ছে যে শেষ করার, মানে আজকে হচ্ছে কোশ্চেন করে নাও আর কি, মানে কারো যদি কোনো কনফিউশন বা কোনো পরামর্শ দরকার হয় আর কি। আহ ভাই, আমাদের তো হচ্ছে হুম ক্লাসের সময় এডব্লিউ এর হচ্ছে টাইমিং নিয়ে বলেছিল। তাও হচ্ছে যদি আবার একটু হুম। বলতেন, তাহলে যে বললেন না যে পরীক্ষার আগে যদি আমরা এই ভিডিওটা একটু দেখে নিই, তাহলে আমাদের আর একটু মাইন্ডসেট মানে কিভাবে প্ল্যানিংটা বেটার হবে। তো এটা মানে একসাথে আবার এই জিনিসটা চলে আসবে, যদি এডব্লিউ এটা নিয়ে যদি একটু বলতেন, তাহলে হচ্ছে ওই ভিডিও গুলো আচ্ছা আবার দেখতে হবে না অনেকগুলো। আচ্ছা, এডব্লিউ এর আমার এখন তো হুবহু মাথায় নাই যে ওখানে কি স্ট্রাকচারটা বলছিল, বাট একটা কমন স্ট্রাকচার তো সব মাথায় আছে, সেটা সেখান থেকেই বলি। যেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে কোনো কিছু রাইটিং এর ক্ষেত্রে, যে কোনো সময় যে কোনো কিছু রাইটিং এর ক্ষেত্রে, ইভেন আমরা যখন হচ্ছে কি যে আমরা একটা ভুল করি, কারণ আমাদের আসলে ওইটাই শেখানো মানে ওইটা কি হচ্ছে, মানে ব্রেন স্টর্মিং করাটাকে আমাদেরকে কখনো শেখানো হয়নি, পাত্তা দেওয়া হয়নি। তো আমাদের হয় কি যে আমরা যখন পরীক্ষার হলে, যে কোনো জাহাঙ্গীরনগরের যে কোনো পরীক্ষার হলে আমরা যখন বসে পরীক্ষা দেই, তখন হচ্ছে কি কোশ্চেনটা পড়ি এবং সাথে সাথে লেখা শুরু করে দিই। কিন্তু প্রপারলি একটা জিনিসকে সুন্দরভাবে লিখতে হইলে তোমাকে ওটা কিভাবে তুমি গুছাবে, অ্যাটলিস্ট বেসিক স্ট্রাকচারটা সাজায় নিতে হয়। তো যে কোনো কিছু লেখার শুরুতে আমাদেরকে যেটা কারণ আমাদের চিন্তা থাকে যে আমরা লিখে কত পৃষ্ঠা ভরাইতে পারবো, এটা হচ্ছে আমাদের টার্গেট থাকে। কত ভালো কোয়ালিটির লেখা লিখছি সেটা টার্গেট থাকে না। এডব্লিউ এটা তো আমাদের অবশ্যই কোয়ালিটিফুল লেখা লিখতে হবে। সো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে 2 অথবা 3 মিনিট হচ্ছে গিয়ে যে আমি একটা বেসিক স্ট্রাকচার দিয়ে দিতেছি তোমাদের মনে রাখার জন্য, যে ব্রেন স্ট্রমিং করতে হবে। ব্রেন স্ট্রমিং, যে তুমি চিন্তা করবা যে কি অবস্থা, যেমন ধরো হচ্ছে কি যে তুমি চিন্তা করবা যে পক্ষে বিপক্ষে নিচ্ছ কিনা, তুমি চিন্তা করবা হচ্ছে কি যে প্রোস এন্ড কনস কি আছে, ইস্যুর ক্ষেত্রে প্রোস এন্ড কনস কি আছে সেটা চিন্তা করলা, প্রোস বের করলা, কনস বের করলা। তুমি দেখবা যে তুমি প্রোসে বেশি শক্তিশালী নাকি কনসে বেশি শক্তিশালী যুক্তিতে। তুমি যেখানে বেশি শক্তিশালী হবে, ধরো ফর এক্সাম্পল প্রোসে তুমি হচ্ছে শক্তিশালী, তাহলে তুমি ওই 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 স্টেটমেন্টের পক্ষে নিবা এবং তখন হচ্ছে কি যে বলা শুরু করবা। এই যে তুমি লিখে রাখছো, এইটা তাহলে হচ্ছে কি যে এবার তুমি ওই ওই অনুসারে সাজাবে এবং লেখার সময় তুমি হচ্ছে কি যে এক্সাম্পল গুলা আস্তে আস্তে এক্সাম্পল গুলো অ্যাড করবা, কিন্তু তোমার আউটলাইন গুলো আগে থেকে ব্রেন স্টর্মিং করে সাজানো থাকবে। ঠিক আছে, লিখতে লিখতে যাতে তোমার এই জিনিসটা মাথায় না আসে, কারণ তুমি যখন লিখবা, তুমি যেই পয়েন্টটা নিয়ে লিখবা ওই পয়েন্টটা নিয়ে ভাবা দরকার আছে, এবং ওই পয়েন্টটাকে তুমি কত যুক্তিযুক্ত ভাবে এস্টাবলিশ করতে পারো সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি ওই যুক্তিটা লেখার সময় তুমি পরবর্তীতে কোন যুক্তি লিখবা এবং ওই যুক্তির এগেনস্টে তুমি ওই যুক্তির পক্ষে তুমি কি এক্সাম্পল দিবা বা কি দাঁড় করাবা, এটা ভাবতে গেলে তুমি এখন এক্সিস্টিং যেটা করতেছো সেটাকে তুমি প্রপারলি এস্টাবলিশ করতে পারবে না। এই কারণে ব্রেন স্টর্মিং করে যখন হচ্ছে গিয়ে করে সাজায় সাজায় ফেলবা, ব্রেন স্টর্মিং করে যখন হচ্ছে যে তুমি স্ট্রাকচার সাজায় ফেলবা, তখন তোমার পরবর্তী স্টেজে কি লিখতে হবে সেটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। প্রথম প্রথম স্টেজে প্রথম যুক্তিতেই তুমি প্রপারলি তোমার ব্রেইনটাকে হাইয়েস্ট ইউজ করে তুমি হচ্ছে গিয়ে তোমার তোমার যুক্তিটাকে এস্টাবলিশ করলা। তারপরে পরবর্তী যুক্তিটা লিখতে লিখতেই কি এক্সাম্পল করবা না করবা সেই জিনিসটা মাথায় এসে যাবে। তো এইভাবে হচ্ছে করলে লেখার কোয়ালিটিটা ভালো হবে। তো আমাদের তো 30 মিনিট থাকে যে কোনো কিছু, এডব্লিউ ইস্যু বলো আর আর্গুমেন্ট বলো।
তো 30 মিনিট, প্রথম 2-3 মিনিট অথবা 4 মিনিট হইতে পারে যে আমি ব্রেন স্টর্মিং করে নিলাম। তারপরে হচ্ছে কি যে আমি 20 to 25 মিনিটস এর মধ্যে হচ্ছে আমি লিখবো। তো লেখার যে স্টাইল থাকে সাধারণত একটা স্টেটমেন্ট প্যারাগ্রাফ, আমার 2টা অথবা 3টা, বিশেষ করে আমরা সাধারণত সাজেস্ট করি 3টা আর্গুমেন্ট বা 3টা যুক্তি, তারপর হচ্ছে কনক্লুশন। সো আমার হচ্ছে কি যে এইভাবে হচ্ছে আমি 20-25 মিনিটের মধ্যে হচ্ছে আমি আমার বডি প্যারাগ্রাফটা লিখে ফেললাম। মানে বডি প্যারাগ্রাফ মানে হচ্ছে এই 3টা যে যুক্তিগুলো আছে, বডি প্যারাগ্রাফ লিখে ফেললাম। তারপরে হচ্ছে যে আমি 2-3 মিনিটের মধ্যে হচ্ছে যে আমি আমার কনক্লুশন লিখলাম। আর হচ্ছে যে 2-3 মিনিট অথবা ধরো হচ্ছে কি কারো ক্ষেত্রে 5 মিনিট, যা যেরকম সুবিধা হয়। ওইটা হচ্ছে যে এই টাইমিংটাও আমি ফ্লেক্সিবল রাখছি, এই কারণে তুমি যখন মক টেস্ট দিবা তখন তুমি তোমার স্ট্রাকচার বা তোমার নেচারটা বুঝতে পারবা, সেটা অনুসারে সাজিয়ে রাখবা। তো এইভাবে হচ্ছে গিয়ে তুমি এই লাস্টে 2-3-5 মিনিটে তুমি হচ্ছে রিভিউ করবা। রিভিউ করলে হবে কি যে তুমি কোথাও ভুল করছো কিনা, গ্রামাটিক্যাল মিস্টেক বা যুক্তি উপস্থাপনের ক্ষেত্রে তুমি হয়তো রাইটিং এর ক্ষেত্রে তুমি মিনিং করছো একটা, কিন্তু ভুল লিখতে যে ভুল করছো আরেকটা। সো এই জিনিসগুলো হচ্ছে কি একটু খেয়াল করে করতে হয় আর কি। সো এই টাইমিংটা হচ্ছে যে করবা, ঠিক আছে? সো এটাই হচ্ছে যে এডব্লিউ এর ইন জেনারেল টাইমিং। এডব্লিউ এর টাইমিং নিয়ে কারো প্রবলেম আছে? ভার্বালের টাইমিংটা একজন চাইছে, আমি দেখছি, ওটাতে আমি যাচ্ছি, আবার ভার্বাল টাইমিংটা আবার বলবো আমি। কিন্তু এডব্লিউ এর টাইমিংটা নিয়ে কারো কোনো কমেন্ট আছে কিনা বা কারো কোনো কিছু বুঝার আছে কিনা? প্রথম 2-3 মিনিট আমি ব্রেন স্টর্মিং করে সাজাবো যে আমি কোন কোন পয়েন্ট নিয়ে লিখবো, 3টা পয়েন্ট অ্যাটলিস্ট। পরে 20 থেকে 25 মিনিট আমি ওই পয়েন্ট গুলা নিয়ে ডিটেলসে লিখবো। 2-3 মিনিটের মধ্যে কনক্লুশন করব। লাস্টের 2-3-4-5 মিনিটের মধ্যে হচ্ছে যে আমি একটু রিভিউ করে দেখবো যে আমার কোনো মানে গ্রামাটিক্যাল অথবা লজিক্যাল কোনো ফ্ল আছে কিনা। আচ্ছা, ভার্বালে আমি আমি আরেকবার সহজ করে বলতেছি। ইসি কোশ্চেন থাকে 6টা, এসসি কোশ্চেন থাকে হচ্ছে গিয়ে যে 4টা। এই 10টা কোশ্চেন আমি 10 মিনিটে শেষ করব। আর আরসি কোশ্চেন এই টিসিএসসি এর মাঝখানে থাকে হচ্ছে যে তোমার 4টা থেকে 5টা, আর এই লাস্টে থাকে হচ্ছে তোমার 5টা থেকে 6টা, টোটাল 10টা কোশ্চেন থাকে। এই 10টা আরসি কোশ্চেনের ক্ষেত্রে আমি 20 মিনিট সময় করে দেবো। তার মানে প্রত্যেকটা আরসি কোশ্চেনের ক্ষেত্রে আমার 2 মিনিট সময়, আর প্রত্যেকটা টিসিএসসি কোশ্চেনের ক্ষেত্রে আমার 1 মিনিট সময়। এটা হচ্ছে আমার ইন জেনারেল স্ট্রাকচার। যাদের 150 টার্গেট তাদের ক্ষেত্রে এই টিসিতে আমার ট্রিপল ব্ল্যাঙ্ক টিসি আছে। ট্রিপল ব্ল্যাঙ্ক লিখি, না হলে হচ্ছে তোমার ট্রিপল ব্ল্যাঙ্ক টিসি থাকবে হচ্ছে 2টা। এই 2টা আমি ক্রস দিয়ে দিব। এই 2 মিনিট, এইটার 2 মিনিট আমি এখানে অ্যাড করব, তাহলে আমার 22 মিনিট হবে, ঠিক আছে? কারণ কি ওই 2টা আমি প্রপারলি শেষ করতে পারবো না, এবং আমি যতই সময় দিই না কেন, আমার টার্গেট 150, তো আমি জানি আমার লেভেলটা কোন দিকে। তো ওখানে আমি সময় নষ্ট করে যেতে না হবে, আমার আরসিতে সময় দিলে আমার কোশ্চেন রাইট করার সম্ভাবনা বেশি। তো আমি ওই 2 মিনিট আরসিতে নিয়ে নেবো। ভার্বালে 2টা সেকশন আছে, এর মধ্যে যে কোনো একটা সেকশনে আমার একটা বড় প্যারাগ্রাফ আছে যেটার সাথে 4টা কোশ্চেন থাকে। এই 4টা কোশ্চেনের আমার সময় হচ্ছে গিয়ে 8 মিনিট, আর এই এক্সট্রা 2 মিনিটও যদি আমি ধরি তাহলে আমার হচ্ছে 10 মিনিট। এই 10 মিনিটে আমি আমার যে লেভেল 150 আমি চিন্তা করতেছি, আমার যে লেভেল, সেই লেভেলে এই 10 মিনিটে আমি এটা করতে পারবো না, বা করে শেষ করলেও আমার অ্যান্সার রাইট হবে না। কারণ কি আমি প্রপার ওইটা গ্রাফসটা আমার হবে না, কারণ ওই ক্যাপাবিলিটিটা আমার এখন ক্রিয়েট হয়নি দেখে আমি 150 টার্গেট করছি। তো এই কারণে আমি যেটা করব যে এটাকে আমি আইদার সবগুলোকে সি অথবা সবগুলোকে বি অ্যান্সার করবো। এই অ্যান্সার করে হচ্ছে কি এইটাকে আমি লাখের উপর ছেড়ে দিব, এবং এই লাখেই সাধারণত বি অথবা সি যদি, মানে এ ডি ই না, সবগুলো আইদার সি অথবা সবগুলো বি যদি অ্যান্সার করো, স্ট্যাটিস্টিক্যালি দেখছি আমরা যে একটা অথবা 2টা, বেশিরভাগ ক্ষেত্রে 2টা অ্যান্সার হয়ে যায়, 2টা মানে হচ্ছে যে লেগে যায়, ঠিক আছে? সো ওইটা করব, এবং এই সময়টা আমি হচ্ছে গিয়ে যে ওই সেকশনে আমি চেষ্টা করব যে বাকি যে 6টা আরসি আছে এবং যেই 4টা যেই হচ্ছে যে 8টা টিসি এসই আমি করব, এই 14টা ইয়াতে আমি যাতে ম্যাক্সিমাম সময় দিতে পারি, ঠিক আছে? তাতে হচ্ছে কি এখানে আমার 10টা থেকে 12টা কোশ্চেন রাইট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যে আমি এখানে ফোকাস করলাম। আর ওইখানে হচ্ছে কি যে আমার লাকে যদি একটা 2টা অ্যাড হয়ে যায় তাহলে ভালো, ঠিক আছে? এই 14টা থেকে আমি 10টা চেষ্টা করব রাইট করার, আর ওই লাখ থেকে যদি একটা 2টা লাগা যায় তাহলে আমার 11টা অথবা 12টা রাইট হবে। এইটা হচ্ছে কি যে আমার ভার্বালের টাইমিং।
একজন বলছে মাইনাস মাইনাস পয়েন্ট হয় কিনা না, আমরা এর আগেও কোর্সে বলছি অনেকবার যে মাইনাস মাইনাস মার্কিং হয় না। সো এই কারণে আমি আন্দাজে মানে আমি কোনো কোশ্চেনই ফাঁকা রেখে যাবো না, আমি সবগুলোতে আন্দাজে হইলো দাগাই যাবো। আচ্ছা, ভার্বালের মতো কোয়ান্টের আসলে কোনো স্ট্র্যাটেজি নেই। কোয়ান্টের স্ট্র্যাটেজিটা আমার ক্ষেত্রে তুমি তোমার স্ট্র্যাটেজি তুমি মানে মক দিয়ে দিয়ে বুঝতে পারো যে তোমার অবস্থানটা কি। আমার ক্ষেত্রে আমি সবাইকে ইন জেনারেল ধরে নিচ্ছি যে কোয়ান্টে মোটামুটি মোটামুটি ভালো 160 আপ পাওয়ার মোটামুটি সবার ক্যাপাবিলিটি আছে। তার মানে তুমি তাহলে তুমি যেটা করবা প্রথমে হচ্ছে কি যে তুমি দ্রুত মানে তুমি প্রথমে তুমি অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে? প্রথমে তুমি অ্যান্সার করতে চেষ্টা করবা, 20টা কোশ্চেনই অ্যান্সার করার চেষ্টা করবা। খালি অ্যান্সার করার সময় যে জিনিসটা মনে হবে যে কনভলিউটেড বা অ্যান্সার করতে অনেক সময় লাগবে, ওই টাইপের কোশ্চেন গুলোকে তুমি হচ্ছে কি যে বাদ দিয়ে দিবা। তারপরে হচ্ছে কি যে এবং তুমি আরেকটা জিনিস করবা না, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমি অ্যান্সার করছি বাট এটা কি শিওর কিনা আমি একটু ডাবল চেক করি, এই ডাবল চেক করতে যাবো। তো আমি ডাবল চেক করবো না প্রথম রাউন্ডে, এইটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডে আমি ডাবল চেক করতে যাব না এবং আমি কনভুলেটেড কোশ্চেন হচ্ছে কি যে আমি চার্জ করবো না, ঠিক আছে? এইভাবে আমি 20টা কোশ্চেন এর মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। তাহলে হবে কি, দেখা যাবে যে 25 থেকে 30 মিনিটের মধ্যে আমি শেষ করতে পারছি এই এই রাউন্ডে। তাহলে এবার সেকেন্ড রাউন্ডে হচ্ছে কি যে আমি যেটা করব, আমার কনভুলেটেড কোশ্চেন গুলো আমি আগে শেষ করার চেষ্টা করব। তারপরে হচ্ছে কি যে আমার যদি ডাবল চেক করা লাগে সেটা আমি চেক করবো। তাহলে এখানে আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে এই 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 যে কোশ্চেন গুলো লেফট করে গেছি এগুলোতে আমি সময় দিব। তাহলে যেটা হবে যে কনভুলেটেড কোশ্চেন এবং ডাবল চেক করতে যে সময় নষ্ট হয়, ওই সময় নষ্টের কারণে আমার যাতে কোনো কোশ্চেন ছুটে না যায় লাস্টের দিকে, এটার কারণে আমি আগে এটা করবো। এই কনভুলেটেড কোশ্চেন এবং ইয়াটা আমি পরে করব, যাতে হচ্ছে আগে আমি সব যেগুলো আমার পড়ার আছে সবগুলো আমি শেষ করে দিলাম এবং শেষ করে দিলে হচ্ছে কি যে তারপরে আমি এই ইয়াগুলো করবো। আচ্ছা, ও শুট হ্যাঁ, আমি সেই ডিভাইসের স্ক্রিনে শেয়ার ভাই এতক্ষণে স্ক্রিন যদি তোমরা বলো তাইলে হবে, এতক্ষণ পরে যদি কেউ বলে তাহলে কেমন দেখি? আরে আল্লাহ, ভাই একবার সামারি করে দেন, স্ক্রিন শেয়ার করে, তাই হবে। এই একই কথা কয়বার বলবো? আচ্ছা ঠিক আছে, এডব্লিউএ তে প্রথম 2-3 মিনিট হচ্ছে ব্রেন স্টর্মিং, তারপর 20-25 মিনিট হচ্ছে কি যে আমার বডি প্যারাগ্রাফ, 2 থেকে 3 মিনিট হচ্ছে কি যে আমার কনক্লুশন, এবং লাস্টের 2 থেকে 5 মিনিট হচ্ছে কি যে আমি রিভিউ করবো যে আমার কোনো ভুল টুল কিছু আছে কিনা। এইভাবে হচ্ছে কি যে আমি টোটাল 30 মিনিটকে ভাগ করে নেবো। আচ্ছা, এটা আমি জাস্ট দিচ্ছি যে যাতে ভিডিওতে থাকে এবং পরবর্তীতে হচ্ছে তোমাদের যাতে আহ পরবর্তী যাতে তোমাদের এই জিনিসটা বুঝতে সহজ হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে ভার্বালের ক্ষেত্রে আমি বলছি 10টা টিসিআরসি কোশ্চেন, এসি কোশ্চেনের জন্য আমি হচ্ছে যে 1 মিনিট করে 10 মিনিট দিব, আর 10টা আরসি কোশ্চেনের জন্য আমি 20 মিনিট দিব, মানে প্রত্যেকটা 2 মিনিট করে 20 মিনিট দিব। এবং যারা 150-এর টার্গেট থাকবে তারা হচ্ছে গিয়ে যে আমি ট্রিপল ব্ল্যাঙ্ক টিসি যেটা আছে সেটা হচ্ছে কি যে আমি বাদ দিয়ে দিব এবং এই 2 মিনিটটা আমি হচ্ছে টিসিতে অ্যাড করবো, সরি আরসিতে অ্যাড করবো, যাতে আমার কোশ্চেন এইভাবে করলে কোশ্চেন আরসি কোশ্চেন রাইট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এই টাইমটা তুমি যদি টিসিতে দাও টিসিটা আসলে রাইট হয় না, টিসিতে বরং বেশি সময় দিলে মানুষ ভুল করে। কারণ অনেক সময় আমি অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে দেখছি ফার্স্ট গোতে দেখছি আমি রাইট করছি, আমি ওখানে সময় নষ্ট করার কারণে আমি বেশি চিন্তা ভাবনাটা বেশি কনফিউজ করে দিচ্ছি এবং হচ্ছে যে আমি ভুল করে আসছি, এরকম হয়। তো টিসিতে আসলে টিসিএসসি তে বেশি সময় নষ্ট করার দরকার নেই, বরঞ্চ এই চিন্তা চিন্তা ভাবনাটা বেশি আরসিতে করলে দেখা যায় হচ্ছে যে কোশ্চেন রাইট হওয়ার সম্ভাবনাটা বাড়ে। আর আমার যে বিগ প্যাসেজ পাবো আমার দুটো সেকশন মিলে, এই বিগ প্যাসেজে 4টা কোশ্চেনকে আমি আইদার সি অথবা আইদার বি, এই দুইটা মানে হচ্ছে সবগুলাতেই আবার সিবি মিলায় দিও না, সবগুলাতে হয় সি দিবা অথবা সবগুলাতে বি দিবা, তুমি আগে থেকে ডিটারমাইন হয়ে যাবা করে যাবা এবং এভাবে করবা। তাহলে হচ্ছে কি যে তুমি এই 2টা টিসি আর 4টা আরসি বাদ দিলে তোমার টোটাল হচ্ছে 14টা কোশ্চেন থাকে, ঠিক আছে? টিসি এসসি 8টা আর আরসি 6টা, তাহলে হচ্ছে তোমার 14টা কোশ্চেন থাকে। এই 14টা কোশ্চেনে তুমি হচ্ছে কি যে 30 মিনিট দিবা, 30 মিনিট তোমার হচ্ছে যে টাইমটা বাড়বে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে তোমার হচ্ছে এই 14 থেকে তুমি 10টা রাইট করার চেষ্টা করবা আর এখান থেকে যা বোনাস আসে
ঠিক আছে। আর পরবর্তী সেটে তুমি হচ্ছে কি 8টা থেকে 10টা করার চেষ্টা করবা, রাইট করার চেষ্টা করবা। তাহলে তোমার টোটাল 40টা কোশ্চেনের মধ্যে 20টা রাইট করার চেষ্টা করবা, 18 থেকে 20টা রাইট করার চেষ্টা করবা। তাহলে তোমার হচ্ছে 150 মার্ক আসবে। এটাই হচ্ছে প্যাটার্ন। আচ্ছা, আর কোয়ান্টের ক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে গিয়ে যে 20টাই প্রত্যেকটাই করব, কিন্তু আমি কনভুলেটেড কোশ্চেন গুলো বা যেই টপিকের কোশ্চেন আমি জানি যে আমি দুর্বল, ওগুলো হচ্ছে যে ফার্স্ট আমি হচ্ছে যে বাদ দিয়ে দিব, যেখানে আমি সময় নষ্ট হয়, এবং আমি ডাবল চেক করব না কোনো কিছুতেই। ঠিক আছে, এভাবে আমি ফার্স্ট রাউন্ড শেষ করব। এভাবে ফার্স্ট রাউন্ড শেষ করার পরে এভাবে ফার্স্ট রাউন্ড শেষ করার পরে আমি প্রথমে সেকেন্ড রাউন্ডে আমি প্রথমে কনভুলেটেড বা যেগুলোতে আমি ক্যালকুলেশন করতে পারতেছি না বা ইয়াতে ওগুলাতে সময় দিব, এবং তারপরে হচ্ছে কি যে আমি ডাবল চেকের সময় দিব। তো তো এইভাবে করে আসলে যেটা হবে যে আমার কোনো কোশ্চেন মিস যাবে না, এবং আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন রাইট করতে পারবো। এইটা হচ্ছে এক্সাম ডে স্ট্র্যাটেজি। সো ঠিক আছে, সো এটা তো হ্যাঁ, ইউটিউবে এখানে থাকবেই। 5 থেকে 10 মিনিট হাতে রাখার জন্য ডাবল চেক অথবা না কনভলিউটেড কোশ্চেন না করার না জন্য। না, এটা তুমি আমি আবার বলতেছি, আমি কিন্তু একটা তোমার কিন্তু নিজস্ব অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকা উচিত। ঠিক আছে, যে যারা এক্সাম দিচ্ছ, এবং বাই দ্য টাইম তোমাদের এটা ক্রিয়েট হয়ে যাওয়া উচিত। তো আমি যেটা বলতেছি, আমি জেনারেল স্ট্রাকচার বলতেছি, এটাকে আমাকে এই কোরআনের মতো একদম হুবহু ধরে দেওয়ার দরকার নাই। টাইম গুলা, স্ট্রাকচার গুলা, এটা জেনারেল জেনারেল সিস্টেম। এবার তুমি যখন মক টেস্ট দিবা, তুমি দেখবা যে এইটা তোমার হুবহু তোমার তো ফিট হচ্ছে কিনা। হুবহু ফিট না হলে এক কম বেশি হবে। তো আমি বলছি হচ্ছে হয়তো 25-30 মিনিটের মধ্যে দেখবা যে তুমি এই জিনিসটাকে অ্যাভয়েড করে বাকি বাকি কোশ্চেন গুলো তুমি 25-30 মিনিটে শেষ করতে পারতেছো। বাকিটা থেকে তুমি 5-10 মিনিটে শেষ করতে পারো। এখন আমার কথা যদি বলো, আমি আমি দেখছি আমি 16 মিনিটে 18টা কোশ্চেন শেষ করছি, এই যে 2টা কনভলিউটেড বাকি আছে, সেই 2টা কনভলিউটেড ছাড়া। তো এটা হচ্ছে আমি আমি খুব দ্রুত করতে পারি, সেটা আমার কথাটা আলাদা। তুমি দেখবা যে তোমার টাইমিং থেকে এরকম, এবং তোমার টাইমিং অনুসারে তুমি এটা সাজাই নিবা। এই জন্য মক টেস্ট গুলো ইম্পর্টেন্ট, যে তোমার ওই টাইমিং এ ওই পরীক্ষার সেটিংস এ তোমার ম্যাক্সিমাম নাম্বার তোমাকে এনশিওর করতে হবে। তো ওইটাকে আমি একটা জেনারেল স্ট্রাকচার বলে দিছি। তোমরা হচ্ছে কি যে এবার তুমি মক টেস্ট দিয়ে দিয়ে তুমি তুমি তো দেখবা যে তোমার স্ট্রাকচার, তোমার নেচার কিরকম, তুমি কি এর কতটুকু অ্যাডাপ্ট করতে পারতেছো, এবং ওইটা অনুসারে তুমি তোমার স্ট্র্যাটেজিটা এটা 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 থেকে তুমি তোমার স্ট্র্যাটেজি অ্যাডজাস্ট করে নিবা। ঠিক আছে, এটা হচ্ছে কি যে জেনারেলি। সো ঠিক আছে, তো সোফার এটাই হচ্ছে যে স্ট্রাকচারটা ছিল। আর কারো কোনো কোশ্চেন আছে? ও, বাই দ্য ওয়ে, ভালো কথা মনে হচ্ছে, আরেকটা জিনিস দেখানো যেতে পারে। আর সেটা হচ্ছে যে কোয়ান্টের তো তোমরা অনেকগুলো টপিকেরই ক্লাস, সবগুলো টপিকেরই ক্লাস করছো, কিন্তু প্রত্যেকটা টপিকেরই এত গুরুত্ব দেওয়ার নাই। তো তোমাদেরকে আসলে জানতে হবে যে কোন টপিক গুলোতে হচ্ছে যে আমার একটু বেশি প্র্যাকটিস করা দরকার, বেশি সময় দেওয়া দরকার। এটা আমি আসলে খেয়াল করে দেখিনি, আমি দেখি যে আমি অনলাইনে এটা পাই কিনা, এটা আমি একটু দেখবো। আর বাই দ্য টাইম হচ্ছে গিয়ে যে তোমাদেরকে আরেকটা জিনিস বলে থাকি, আমাদের তো ভার্বালের যে কোর্সটা শুরু হতে যাচ্ছে 21 তারিখ থেকে, দেখা যাচ্ছে 3-4 জন এখনো আমাকে হচ্ছে আমাদের সিটও খালি আছে, 3-4 জন হচ্ছে যে স্ত্রীরা মানে নক করতেছে, মানে রিকোয়েস্ট করছে হচ্ছে অ্যাটলিস্ট একটা দিন বাড়ানোর জন্য, বিকাশে লোড করতে সময় লাগতেছে। সো আমরা একদিন বাড়াচ্ছি, এর বেশি সময় বাড়াতে পারবো না, কারণ 21 তারিখ থেকে হচ্ছে যে ক্লাস হবে, সব 20 তারিখের মধ্যে সব ফাইনাল করে ফেলতে হবে। সো ঠিক আছে, ওখান থেকে তোমরা দেখে মানে যারা স্টিল চিন্তা ভাবনা করতেছো, তোমরা যদি করতে চাও তাহলে হচ্ছে ওখানে করে ফেলো আর কি। আমরা ভার্বালে ধরো হচ্ছে আরো ইন ডিটেলস এই যে জিনিসগুলো দেখবো, সেন্টেন্স স্ট্রাকচার, এইগুলো তো অনেক আগেই বলছি, এটা বারবার রিপিট করার কিছু না। আচ্ছা, তো এই পর্যন্তই। ও আরেকটা ব্যাপার, যে এই কোর্সটা নেক্সট টাইম মেবি খুব সম্ভবত আমাদের ক্লাব থেকে আমি পার্সোনালি করাবো, এটা আলাদা ব্যাপার, কিন্তু ক্লাব থেকে এটা কখনো আর সামনে নেওয়া মনে হয় সম্ভব হবে কিনা বলে আমার সন্দেহ মানে সন্দেহ হচ্ছে আর কি। হয়তো নিতে পারি, বাট শিওর না যে সামনে কখনো নিবো কিনা, মানে ভার্বাল কোর্সটা, বেসিক কোর্সটা সবসময় থাকবে, ভার্বাল কোর্সটা নিতে পারবো কিনা জানি না। কারো কোনো কোশ্চেন থাকে বলে ফেলো, আর আমি ইন দ্য মিন টাইম হচ্ছে যে তোমাদের ওই টপিকটা আমি একটু খোঁজার চেষ্টা করি। ভাই জিআরই এক্সাম দেওয়ার কতদিন আগে রেজিস্ট্রেশন করতে হবে?
ইটস আপ টু ইউ। 1 মাস আগে করলেও হয়, 3 মাস আগে করলেও হয়, 6 মাস আগে করলেও হয়, এখনো করে ফেলতে পারো। কারণ হচ্ছে গিয়ে যে অনেক সময় হয় কি যে ওইটা দিলে পড়ার গতিতে বাড়ে না, লেখো না। আচ্ছা, আমি একটা পাইছে, আই ডোন্ট নো যেটা 100% রাইট কিনা, বাট এটা এরকমই আমার কাছে মনে হচ্ছে যে এটাই রাইট। আমি ওটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখো। আর হচ্ছে স্ক্রিনটা হচ্ছে যে আমি শেয়ার করি। আর দেখো কোয়ান্টের কোশ্চেন গুলা, ঠিক আছে। তো আমরা যেটা দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আচ্ছা, আমরা যেটা দেখতেছি, তোমরা একটা জিনিস দেখে কনফিউজ হয় না, সেটা হচ্ছে গিয়ে যে কোয়ান্টিটিভ ওয়ার্ড প্রবলেম আর ডাটা ইন্টারপ্রিটেশন আর হচ্ছে গিয়ে যে কোয়ান্টিটিভ কম্পারিজন। আচ্ছা, যাই হোক। সো এই যে কোশ্চেনের প্যাটার্ন গুলো দেওয়া আছে, দেখো হচ্ছে গিয়ে যে ওয়ার্ড প্রবলেম থেকে 9টা আসে, তার মানে কি আমার ওয়ার্ড প্রবলেম গুলো খুব প্র্যাকটিস করতে হবে। শেয়ার Thank you, যে আগে 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 বলছো, এই জন্য থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়া, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, সো আশা করি দেখা যাচ্ছে। তো দেখতেছো হচ্ছে কি ওয়ার্ড, মানে এখানে দেখবা যে এখানে কোন টপিকসে কি ধরনের কোশ্চেন আছে সেটা। সো টোটাল ধরো আমাদের 40টা কোশ্চেন আছে, তার মধ্যে হচ্ছে আমাদের ওয়ার্ড প্রবলেম থেকে আসবে 9টা কোশ্চেন। ওয়ার্ড প্রবলেম অবশ্য মিক্সড, যে যে কোনো টপিকস এর উপরে আসে, বাট ওয়ার্ড প্রবলেম আলাদা টাইপের চ্যাপ্টার আছে ম্যানহাটনে, তোমরা দেখছো। তো তার মানে বুঝতে হবে যে আমার ওয়ার্ড প্রবলেমে, এবং ওয়ার্ড প্রবলেমে বেশিরভাগ মানুষ ঝামেলায় পড়ে ম্যাথমেটিক্যালি, কারণ ওই ভাষাটা বুঝতে পারে না ম্যাথের। সো ওই ওয়ার্ড প্রবলেমে আমার বেশি সময় দিতে হবে, কারণ কি এখান থেকে 9টা কোশ্চেন আসতেছে। অ্যালজেব্রা, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, রেশিও, ডাটা ইন্টারপ্রেশন, এগুলো থেকেও 6টা করে আসতেছে, তার মানে এগুলোতে সময় দিতে হবে বেশি। জিওমেট্রিতেও ভালো সময় দিতে হবে, স্ট্যাটিস্টিক্সে ভালো সময় দিতে হবে। তাহলে আমি কোনগুলোতে একটু কম সময় দিলেও হবে? এক্সপোনেন্টে, প্রবাবিলিটি কমপ্লেক্সিটিতে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে থেকে আসে কয়টা? একটা। অ্যারিথমেটিক সিরিজ থেকে কোশ্চেন আসে একটা হাইয়েস্ট। তার মানে কি এগুলোতে আমার একদম সময় না দিলেও হবে, ঠিক আছে। ইন জেনারেল যে কোশ্চেন গুলো আছে সেগুলা, কিন্তু এগুলোতে খুব কনভলিউটেড কোশ্চেন করার দরকার নাই, আনলেস তুমি 169 170 টার্গেট করতেছো। সেটা ছাড়া এইগুলোতে অত বেশি সময় নষ্ট করার দরকার নাই। প্রবাবিলিটি, এক্সপোনেন্টের ক্ষেত্রেও মোটামুটি সময় দিব, ঠিক আছে। এছাড়া বাকি সবগুলা টপিকসে আমাকে একটু বেশি সময় দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখছো আমাদের একটা কঠিন যে জিনিসগুলো আছে, প্রবাবিলিটি কমপ্লেক্স এবং কোঅর্ডিনেট জিওমেট্রি, আমার মনে হয় অনেকে কঠিন মনে হয়, এক্সপোনেন্ট হয়তো কঠিন মনে করবে। এগুলোতে আমাদের ইন জেনারেল অল্প অল্প সময় দিলেও হবে, ঠিক আছে। যদি আমার টার্গেট কিন্তু 160, আমি 160 টার্গেট রাখি, মানে আমি টার্গেট করি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইন জেনারেল 160, 150, 310। তাহলে 160 যাদের টার্গেট করবা, তারা হচ্ছে গিয়ে যে এগুলাতে একটু কম সময় নষ্ট করবা, বিশেষ করে এই দুটাতে একদমই কম সময় নষ্ট করবা। এগুলোতে মোটামুটি কোশ্চেন গুলো করবা, খুব কনভলিউটেড কোশ্চেন করার দরকার নেই, বাট এইগুলোতে যত ইচ্ছা পারো হচ্ছে, এই টপিক গুলোতে যত ইচ্ছা পারো হচ্ছে প্র্যাকটিস করে যাও, কারণ এগুলো থেকে বেশি কোশ্চেন আসবে, এগুলোতে বেশি রাইট করার চেষ্টা করবা, এগুলোতে বেশি কনভলিউটেড কোশ্চেন গুলো করবা। এগুলো থেকে যে কনভলিউটেড কোশ্চেন আসছে, দেখা যাবে যে একটা নর্মাল কোশ্চেন, সেটা তো তোমার পারা উচিত, আর একটা কনভলিউটেড কোশ্চেন, ওইটা আমি পারলে পারলাম, না পারলে না পারলাম, ঠিক আছে। তো তাহলে হচ্ছে কি যে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন অ্যান্সার করতে পারবো। তো এইটা হচ্ছে কি যে আমার মানে এই টপিক অনুসারে আমার করা উচিত। এই টপিকস আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিছি, অথবা তুমি যদি নর্মালি হচ্ছে কি যে যারা হচ্ছে হয়তো ইউটিউবে দেখবে তাদেরকে বলি, গুগলে সার্চ দিবা জিআরই কোয়ান্ট টপিক ওয়াইজ কোশ্চেন্স কোয়ান্টিটি, ঠিক আছে। এখানে দেখো কি আসছে, জিআরই কোয়ান্ট টপিক ওয়াইজ ওয়েটেজ, মানে ওয়েট কত ওয়েটেজ। তো টপিক ওয়াইজ তোমার কোশ্চেনে ওয়েটেজ বা কোয়ান্টিটি কিরকম আছে সেটা তুমি নর্মালি যে কোনো ওয়েবসাইট থেকে হচ্ছে যে দেখে নিতে পারবো, ঠিক আছে। ম্যাগুসেরও আছে, ঠিক আছে, ওদেরও আছে। এই ওয়েটেজটা তো জাস্ট দেখে রাখতে, তাহলে হচ্ছে কি বুঝতে পারবো যে আমরা কোন ধরনের টপিকে সময় দিতে পারলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, আমি গত বছর যে কোর্সটা করেছিলাম ইন ডিটেলসে, ওটাতে কোয়ান্টম অনেক কিছু করছি, এবং হয় কি যে ক্লাস করাইতে করাইতে অনেক কিছু মাথায় আসে যেটা ইনস্ট্যান্ট মোমেন্টে আসে না। তো যেমন ধরো হচ্ছে এই জিনিসটা আমার আগে মাথায় ছিল না হয়তো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল,
তো এরকম হয় ক্লাস করাইতে করাইতে হচ্ছে যে অনেক কিছু মাথায় আসে। তো নেক্সট যারা করতেছে তাদের তাদের সাথে হচ্ছে যে হয়তো আরো ইনশাল্লাহ আরো বেশি কথা হবে আর কি। ঠিক আছে, আর এই পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। কোনো ধরনের কোশ্চেন, কোনো ধরনের অ্যাডভাইস দরকার কিছু থাকলে বলো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করলাম। তাহলে আবার পরে হয়তো অন্য কোনো টপিকসে, অন্য কোনো সেমিনারে, ওয়েবিনারে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।